দক্ষিণ দিনাজপুরের সেটটা দেখি আজকে কি কোশ্চেন আছে। দেখতে পাবি আগের দিনের পেপারটা এবং আজকের পেপারটা, মানে আজকের পেপারটা মানে অন্য একটা ডিস্ট্রিক্টের পেপার, দুটোই করতে গিয়ে তুই কিছু সিমিলারিটি পাবি। কিছু সিমিলারিটি পাবি বলতে টাইপ অফ কোশ্চেনে তুই একটা সিমিলারিটি দেখবি যে এই পার্টিকুলার টপিকটা থেকে বেশি কোশ্চেন আসছে। এখানে তো দুটো পেজ দেখালাম, তুই নিজের টেস্ট পেপারে তুই যদি 10টা পেজের এরকম কোশ্চেন ট্যালি করিস, তুই নিজে থেকেই বুঝতে পারবি এবছরের পরীক্ষাতে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, কোন টপিকটা থেকে বেশি কোশ্চেন করবে, কোন টপিকটার, যেমন ধর বুঝতেই পারছিস কলিগেটিভ প্রপার্টি থেকে প্রতি বছরই কোশ্চেন করে, কিন্তু তোর এবার কলিগেটিভ প্রপার্টি কোন পার্টটা থেকে বেশি কোশ্চেন করতে পারে তুই নিজেই একটা অ্যাজাম্পশন লাগাতে পারবি। সেটা এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো করতে গিয়ে আমরা দেখব। বেশ, আগে শর্ট কোশ্চেনগুলো করি। বলছে একটি একক পরমাণু পদার্থের পার্শ্বকেন্দ্রিক ঘনকাকার একটি কোষে, পার্শ্বকেন্দ্রিক ঘনকাকার একটি কোষে অবস্থিত অণুর সংখ্যা। তাহলে ফেস সেন্টার্ড কিউবিকে হলে, ফেস সেন্টার্ড কিউবিক হলে কি হয়, তোর একটা কিউবিক স্ট্রাকচার থাকবে। সাইড থেকে ড্র করছি তো লেন্থগুলো ঠিক করে বোঝা যাচ্ছে না, সামনাসামনি দাঁড়িয়ে ড্র করি তাহলে মোটামুটি একটা ঠিকঠাক ড্র করা যাবে। তাহলে তোর এটা মোটামুটি তুই কিউব ভেবে নে। কিউবের তোর কাছে যে কর্নার রয়েছে 8টা কর্নারে 8টা অ্যাটম আছে, 8টা কর্নারে 8টা অ্যাটম আছে, আশা করি জানিস। এই 8টা অ্যাটম কন্ট্রিবিউট করে 1/8 করে, তাহলে 8টা কর্নারের জন্য একটা অ্যাটমের সমান। আর এই যে তোর 6টা পৃষ্ঠতল রয়েছে মানে সারফেস রয়েছে, ঠিক আছে, একটা সিলিংয়ে একটা, ফ্লোরে একটা, ডান দিকের ওয়ালে, বাঁ দিকের ওয়ালে, পিছনের ওয়ালে এবং সামনের ওয়ালে, তাহলে 6টা ওয়াল। তাহলে এই 6টা ওয়ালে কি হচ্ছে, এটা এই ওয়াল আর একটা পাশের ওয়ালে মানে দুটো ঘরের মধ্যে শেয়ার হতে পারে। তাহলে ওই 6 জন হাফ করে কন্ট্রিবিউট করছে, তাহলে কত দাঁড়াচ্ছে, 3 দাঁড়াচ্ছে। তাহলে 8টা কর্নারে 8টার জন্য 1, এটা তো জানিসই, এটা সবার জন্য এটা কমন। দেহকেন্দ্রিক যদি হয় মানে বডি সেন্টার যদি হয়, বডি সেন্টারে কি হয়, বডির ভেতরে একটা, তাহলে 1 + 1 2 হয়। যদি সিম্পল কিউবিক হয় তাহলে সিম্পল কিউবিকে শুধু 8টা কর্নারে 8টা 1/8 করে কন্ট্রিবিউশন, তাহলে একটা অ্যাটম হয়। আরেকটা কি হতে পারে, পার্শ্বকেন্দ্রিক মানে পৃষ্ঠ মানে ফেস সেন্টার্ড কিউবিক যদি হয়, পৃষ্ঠতলে যদি থাকে, তাহলে 6টা পৃষ্ঠতল, তুই নিজের ঘরকে দেখ, তো 4 হাতে 4টে দেওয়াল আর সিলিং আর ফ্লোর আরও 2টো দেওয়াল, তাহলে 6টা সারফেসে 6টা অ্যাটম, প্রত্যেকে হাফ করে কন্ট্রিবিউশন, তাহলে 3, তাহলে টোটালে কত হলো, 3 আর 1 4টে অ্যাটম। কোথায় আছে, অপশন সি, তাহলে এটা হবে তার উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলি। এবার নেক্সট কোশ্চেন বলেছেন কোনটার ক্ষারকীয় ধর্ম সব থেকে বেশি। আচ্ছা, আগে বুঝতে হবে এটা ক্ষারকীয় ধর্ম দেখায় কেন, সেই কথাটা তো আমাকে আগে বুঝতে হবে, তাই না। NH3 PH3 ASH3 আর BiH3 এদের ক্ষারকীয় ধর্মের কথাটা আসছেই কি জন্য। দেখ, অ্যামোনিয়াকে নিয়ে যদি বলা হয়, অ্যামোনিয়াতে নাইট্রোজেনে একটা যে লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ারটা নাইট্রোজেন ডোনেট করতে পারে, তাহলে নাইট্রোজেন হচ্ছে একটা লুইস বেস। ঠিক আছে, এই লোন পেয়ার ডোনেট করে সে H+ আয়ন অ্যাকসেপ্ট করতে পারে, তার জন্য সে ব্রনস্টেড বেসও হতে পারে। ঠিক আছে, আপাতত লুইস বেস লোন পেয়ার ডোনেট করছে। এবার কে লোন পেয়ার বেশি ডোনেট করবে, অবশ্যই যার কাছে এই লোন পেয়ারের যে ইলেকট্রন ডেন্সিটিটা, সেটা যে ইলেকট্রন ডেন্সিটিটা যার কাছে বেশি থাকবে যে অ্যাটমের সেন্টারে, তারই ডোনারেবিলিটিটা বেশি হবে। যে যত সহজে এই ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করতে পারবে সে তত বেসিক হবে, এটা হচ্ছে ব্যাপার। এবার তুই যদি দেখিস নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাহলে ওই গ্রুপ 15-এ পরপর দিয়েছে, মাঝখানে অ্যান্টিমনিটা নেই, আর্সেনিকটা দিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাইট্রোজেনের নিচে ফসফরাস, ফসফরাসের নিচে আর্সেনিক, অ্যান্টিমনি বাদ দিয়ে দিয়েছে বিসমাথ। তাহলে যত আমি উপর থেকে নিচের দিকে নামি একটা গ্রুপে, ওপর থেকে নিচে রেডিয়াসটা ইনক্রিজ করে যায়, মানে রেডিয়াসটা বেড়ে যায়, মানে অ্যাটমের সাইজটা বাড়ে। এবার অ্যাটমের সাইজটা যদি বাড়ে তাহলে ভাব নাইট্রোজেনের সাইজটা ছোট, ধর এটা নাইট্রোজেনের ভ্যালেন্স সেলটাকে দেখাতে চাইলাম, ফসফরাসের ভ্যালেন্স সেলটা আরেকটু বড়, আর্সেনিকের ভ্যালেন্স সেলটা আরেকটু বড়, বিসমাথের ভ্যালেন্স সেলটা আরও বড় সাইজে, তুই যদি এরকম করে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। এবার এই পার্টিকুলার ভ্যালেন্স সেলে 2টো ইলেকট্রন আছে, এখানে এই ভ্যালেন্স সেলে 2টো আছে, এখানে এই ভ্যালেন্স সেলে 2টো আছে, এখানে এই ভ্যালেন্স সেলে 2টো আছে। তাহলে ইলেকট্রনকে আমাদের এরকম পার্টিকেল ভাবলে হবে না, ডেন্সিটি ভাবতে হবে। তাহলে ভ্যালেন্স সেলে এখানে ভলিউমটা কম, ইলেকট্রন পেয়ার সেই 2টোই আছে, ইলেকট্রন পেয়ার সেই একটাই আছে, মানে 2টো ইলেকট্রন আছে, কিন্তু অ্যাটমের ভ্যালেন্স সেলের সাইজটা বা অ্যাটমের সাইজটা বড় হয়ে যাচ্ছে, মানে ভলিউমটা বেড়ে যাচ্ছে। ভলিউমটা বেড়ে যাচ্ছে বলে কন্টিনিউয়াসলি এই চার্জের ডেন্সিটিটা কমে যাচ্ছে। তাহলে যেখানে ভলিউম কম সেখানে ওই ইলেকট্রন পেয়ারটা কম জায়গার মধ্যে আছে, মানে মোর ইন্টেন্সিফাইড। এটা কিভাবে বোঝাতে পারি, ধর 1 চামচ চিনিকে তুই 1 গ্লাস জলে গুলেছিস, আর ওই 1 চামচ চিনিকে তুই 1 বালতি জলে গুলেছিস, নিশ্চয়ই গ্লাসের জলটা বেশি মিষ্টি হবে, ওখানে চিনির গাঢ়ত্ব বা ঘনত্বটা বেশি,
কেন? কারণ ওখানে ভলিউমটা কম বলে। আশা করি বুঝতে পারলে, কারণ চিনি তো দুই জায়গাতেই সমান, তার কিন্তু চিনি মানে ইলেকট্রন পেয়ারটা, ইলেকট্রন পেয়ার তো সবারই দুটো, কিন্তু ভলিউমটা নাইট্রোজেনের কম হওয়ার ফলে নাইট্রোজেনে ওই নেগেটিভ চার্জের ডেন্সিটিটা অনেকটা হাই, এর ফলে নাইট্রোজেন খুব সহজে ইলেকট্রন পেয়ারটা ডোনেট করতে পারবে এবং NH3 এর বেসিসিটি সব থেকে বেশি হবে। আর যদি বলতো কার বেসিসিটি সব থেকে কম হবে, তখন BiH3 হতো। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, ল্যান্থানামের আয়নীয় ব্যাসার্ধ 1.06 অ্যামস্ট্রং হলে লুটেশিয়াম 3+ এর দুজনেরই 3+, ল্যান্থানাম, তাহলে ল্যান্থানামের পর সিরিয়াম থেকে স্টার্ট হয় আমার ল্যান্থানাইডস, ল্যান্থানাম 57, লুটেশিয়াম 71, এরপরে হাফনিয়াম আছে 72, আবার ডি ব্লক স্টার্ট হয়ে যায়। পিরিয়ডিক টেবিলটা যদি চোখের সামনে ভাবতে পারিস, নয়তো আমাকে আবার ওখানে সার্চ করে আবার পিরিয়ডিক টেবিলটা দেখাতে হবে। কিন্তু কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে ল্যান্থানামের পর আমার ল্যান্থানাইড সিরিজ স্টার্ট হয়ে যায়, ল্যান্থানাম ইটসেলফ ল্যান্থানাইডসের আন্ডারে নয়। যাই হোক, এরপরে ল্যান্থানামের পর থেকে যে 14টা এলিমেন্ট রয়েছে সেখানে ল্যান্থানাইড কন্ট্রাকশন স্টার্ট হয়, সো সাইজে কন্টিনিউয়াসলি ছোট হতে থাকে ল্যান্থানাইড এলিমেন্টগুলো। তাহলে ল্যান্থানাম থেকে স্টার্ট হয়েছে, তারপরে সিরিয়াম, এরকম করে 14টা এলিমেন্ট পর লুটেসিয়াম। তাহলে ল্যান্থানাইড কন্ট্রাকশনের ফলে ল্যান্থানাইড সিরিজ বরাবর তুই যত এগিয়ে গিয়ে যাচ্ছিস, মানে রাইট সাইডে যাচ্ছিস, তত অ্যাটমের সাইজটা ছোট হতে হতে যাচ্ছে। তাহলে এখান থেকে এটা বুঝতে পারছি, যেহেতু ল্যান্থানামের রাইট সাইডে লুটেসিয়াম রয়েছে, মানে আরো ল্যান্থানাইড কন্ট্রাকশন 14টা এলিমেন্ট পেরিয়ে, তো এর সাইজটা ল্যান্থানামের থেকে লুটেসিয়ামের সাইজটা অনেক ছোট হবে, 1.06 এর থেকে ছোট হবে। দেখি প্রথম অপশন 1.6, তাহলে হবে না। 1.06 সমান তো হতে পারে না, ছোট হবে। বড় কি করে হবে? 1.2টাও সাইজে বড়, তাহলে এটাও হতে পারে না। তাহলে কি হবে? যেটা সাইজে ছোট 0.85। এই কমন সেন্স লাগিয়ে উত্তরটা করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আছে ল্যান্থানাইড কন্ট্রাকশনেরই কোশ্চেন, বাকিটা কমন সেন্সের। আচ্ছা, এটা ডাইপোল মোমেন্টের কোশ্চেন, এটা তুই ঠিক আছে, এটা ডাইপোল মোমেন্টের একটা কোশ্চেন হবে। এবার এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে বন্ডিং এর যে ডাইপোল মোমেন্ট, তাহলে মলিকুলের শেপ লাগবে। CH3F এর আমি শেপটা বার করে দেখাই, সেটা VSEPR দিয়ে করা যাবে, VBD মানে ভ্যালেন্স বন্ড থিওরি দিয়েও করা যাবে, হাইব্রিডাইজেশন দেখা যাবে। তাহলে আমি তোকে দুটো মেথডেই আমি এর শেপটাকে তোকে বার করে দেখাই, যে টেট্রাহেড্রাল আসছে দেখ। তাহলে আমি যদি VSEPR দিয়ে করি CH3F, তাহলে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন 4টে, কারণ এটাই সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে? 3টে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তাহলে 3টে একটা করে দেবে। একটা ফ্লুরিন আছে, একটা ফ্লুরিন একটা দেবে, তাহলে 4 আর 3 7 আর 1 8টা ইলেকট্রন পেয়ার, মানে ইলেকট্রন মানে 4টে ইলেকট্রন পেয়ার। 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে তুই দেখতে পাচ্ছিস 4টেই বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই। তাহলে 4টেই বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই, মানে AB4 স্ট্রাকচার হচ্ছে, লোন পেয়ার নেই L0। তাহলে AB4L0 যদি হয়, তাহলে তার জিওমেট্রিটা কেমন হয়? এখানে একবার লিখি, তাহলে তার শেপ বা জিওমেট্রি যাই বলবি না কেন, সেটা হবে টেট্রাহেড্রাল। এখানটায় ফ্লোরিন দিলাম, এখানে 3টে হাইড্রোজেন দিলাম, ঠিক আছে? এটা অ্যাবাভ দ্য প্লেন বোঝাচ্ছে, যেটা বোল্ড বন্ড আমরা লিখি সেটা অ্যাবাভ দ্য প্লেন বোঝায়। বেশ, এবার যদি তুই এটা হাইব্রিডাইজেশন বার করতে চাই, তুই নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 4 প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম 4টে মোনোভ্যালেন্ট অ্যাটম আছে, তাহলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে 4। তাহলে 4টে হাইব্রিড অরবিটাল মানে sp3 হাইব্রিডাইজেশন। লোন পেয়ার কতগুলো আছে? H - X - D, তাহলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 4, মোনোভ্যালেন্ট অ্যাটম আছে 4, তাহলে কোনো লোন পেয়ার নেই, sp3 তে কোনো লোন পেয়ার নেই, মানে টেট্রাহেড্রাল এটা। এবার এখানে তুই যদি বন্ড মোমেন্ট বা দেখিস, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি, তাহলে লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ, মানে ডেল্টা পজিটিভ টু ডেল্টা নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ এন্ডের দিকে ইলেকট্রন বন্ড মোমেন্টটা যাবে। তাহলে এদের তিনজনের বন্ড মোমেন্টটা এদিকে। বেশ, আর যেটা তোর কার্বন ফ্লুরিনের বন্ডটা, নিশ্চয়ই ফ্লুরিন সব থেকে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে কার্বন ফ্লুরিনের বন্ড মোমেন্টটা ফ্লুরিনের দিকে যাবে। তাহলে এই 3টে যে হাইড্রোজেন পিরামিডাল শেপে রয়েছে, 3টে হাইড্রোজেন আমার হাতের এই 3টে আঙ্গুলের মতো দেখছিস, এটা পিরামিডের মতো তুই আশা করি ভাবতে পারছিস নাকি আমি জানি না। এই 3টে হাইড্রোজেন রয়েছে 3টে আঙ্গুলে আমার, ঠিক আছে? এই বন্ডের মোমেন্ট এই বরাবর, এই বন্ডের মোমেন্ট এই বুড়ো আঙ্গুল বরাবর, আর এই বন্ডের মোমেন্ট এই বরাবর। তাহলে এদের রেজাল্টেন্ট মোমেন্টটা এক্স্যাক্টলি এরকম মাঝ বরাবর উপরের দিকে উঠছে, ঠিক আছে? এই 3টে আঙ্গুল যদি তুই পিরামিডের মতো ভাবিস, এই 3টে আঙ্গুলকে 3টে হাইড্রোজেন তুই যদি ভাবিস, তাহলে এদের রেজাল্টেন্ট মোমেন্টটা উপরের দিকে, ঠিক এই বরাবরই ফ্লুরিনের মোমেন্টটা। তাহলে ওভারঅল রেজাল্টেন্ট মোমেন্ট কোন দিকে? ওভারঅল রেজাল্টেন্ট মোমেন্টটা এভাবে উপরের দিকে, ওভারঅল রেজাল্টেন্ট মোমেন্ট। এবার এই প্রশ্নটা সহজেই ভুল করে ফেলার একটা টেন্ডেন্সি চলে আসতে পারে। রিজন কি? জাস্ট ফ্লুরিনের জায়গায় 3টে হাইড্রোজেন তো সবার জন্যই কমন, তাহলে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা কোথায়? কার্বন ফ্লুরিন, কার্বন ক্লোরিন, কার্বন ব্রোমিন আর কার্বন আয়োডিন। এবার তুই কার্বন ফ্লুরিন লিখবি, কি করবি তুই লিখবি তুই দেখবি কার্বন ফ্লুরিন, কার্বন ক্লোরিন, কার্বন ব্রোমিন আর কার্বন আয়োডিন। এবার তুই জানিস
ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন গ্রুপ 17 ওপর থেকে নিচে ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা সব থেকে বেশি, তাহলে এর বন্ড মোমেন্টটা হয়তো সব থেকে বেশি হবে। তারপরে গ্র্যাজুয়ালি বন্ড মোমেন্টটা কমবে, কারণ গ্র্যাজুয়ালি ইলেকট্রোনেগেটিভিটিটা ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনে কমতে কমতে আসছে, তাহলে বন্ড মোমেন্টটা কমবে। তাহলে তুই উত্তর সহজেই CF3F করে দিয়ে চলে আসবি, ওখানেই ভুল হয়ে যাবে। কারণ ডাইপোল মোমেন্ট শুধুমাত্র ডাইপোল মোমেন্টের ভ্যালুটা শুধুমাত্র চার্জের সেপারেশনের উপর নির্ভর করে না, মানে কোথায় ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভটা হায়ার শুধুমাত্র চার্জের কিউ এর ভ্যালুর উপর নির্ভর করে না, মিউ এর ভ্যালু চার্জ ইনটু তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটার উপরেও নির্ভর করবে। তাহলে দেখতে হবে কার্বন আর ফ্লুরিনের মধ্যে ডিস্টেন্স, কার্বন ক্লোরিন কার্বন ব্রোমিন কার্বন আয়োডিন, এটাও দেখতে হবে। এবার যেহেতু গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে ফ্লুরিন টু আয়োডিন, গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে, একটু আগে আগেরটাতেও বললাম নাইট্রোজেনের কথাটা বলতে গিয়ে, যে গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে আমাদের কি হয়ে যায়, সাইজটা ইনক্রিজ করে। তাহলে যত তুই কার্বন ব্রোমিন ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হচ্ছিস, কার্বন থেকে আয়োডিন ডিস্টেন্সটা সব থেকে বড়, কারণ আয়োডিনের সাইজ সব থেকে বেশি। তাহলে ডি যদি বলি, শুধু যদি ডি এর রেসপেক্টে বলি, মানে বন্ড লেন্থ, ডি ইন দ্য সেন্স চার্জ দুটোর মধ্যে সেপারেশন, কারণ এক্ষেত্রে কার্বনটা ডেল্টা পজিটিভ সেন্টার, আয়োডিনটা ডেল্টা নেগেটিভ অ্যান্ড সো অন, সবারই জন্যই কার্বনটা ডেল্টা পজিটিভ আর হ্যালোজেনটা ডেল্টা নেগেটিভ। এই ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভের মধ্যে ডিস্টেন্স সব থেকে বেশি কোথায়, কার্বন আয়োডিন বন্ডে, সব থেকে ছোট কোথায়, কার্বন ফ্লুরিন বন্ডে। কিন্তু তুই যদি ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভ ইটসেলফ কিউবের কথাটা বলিস, তাহলে আবার CF বন্ডটা সব থেকে বেশি পোলার। এবার প্রবলেমটা শুধুমাত্র কিউ দিয়েও নয়, শুধুমাত্র ডি দিয়েও নয়, ওই দুজনই ইনফ্লুয়েন্স করবে। তো এটা দেখা যাবে যে কার্বন ফ্লুরিন বন্ড কার্বন ক্লোরিনের থেকে মোর পোলার হলেও কার্বন ক্লোরিনের বন্ড ডিস্টেন্সটা, বন্ড লেন্থটা বেসিক্যালি ফ্লুরিনের থেকে বেশি হয়ে যাওয়ার ফলে এদের যে চার্জ ইনটু ডিস্টেন্সের গুণফলটা, এর চার্জ ইনটু গুণফলের ডিস্টেন্সের থেকে একটু বড় হয়ে যায়। সো ডাইপোল মোমেন্টের কি হয়, ডিক্রিজিং অর্ডারে CH3Cl, তারপরে চলে আসবে CH3F, দেন যেটা হওয়া উচিত CH3Br, তারপরে CH3I। তুই যদি না মানে আগে থেকে না জেনে যাস, এই জায়গাটায় একটা ভুল হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তাহলে ডাইপোল মোমেন্ট শুধু চার্জ নয়, শুধু ডিস্টেন্স নয়, দুজনেরই উপর নির্ভর করে। তো এক্ষেত্রে কোথায় ডাইপোল মোমেন্টটা সব থেকে বেশি হবে, CH3Cl, কোথায় সব থেকে কম হবে, CH3I। জানতে কি চেয়েছে, সব থেকে বেশি, তাহলে উত্তর হবে CH3Cl। ঠিক আছে, 1.94 DY এর কাছাকাছি চলে যায়, মানে এক্সাক্ট ভ্যালুটা মনে নেই, ওরকমই কিছু একটা ছিল। আর CH3F এই মলিকিউলটার মোটামুটি তোর কি বলে, ওই 1.8 সামথিং কিছু একটা ডিবাই ভ্যালু ছিল। অত ভ্যালু লাগে না, আমি ভ্যালুটা মুখস্থ করে রাখিনি, কোথাও দেখেছিলাম, হালকা মনে পড়ছে, আমি তাই রিকল করার চেষ্টা করছি। তাও একবার চেক করে নিতে পারিস গুগলে, এক্স্যাক্টলি আমার ভ্যালু মনে নেই। আচ্ছা যাই হোক, মোদ্দা কথা CH3Cl টা বেশি, এটা লাগবে, কোথাও ভ্যালু তোকে জানতে চাইবে না। আচ্ছা নেক্সট কথাটা হচ্ছে সায়ানোহাইড্রিনের সাথে রিয়াকশন করে আমাদের কি পেতে হবে, সায়ানোহাইড্রিনের সাথে রিয়াকশন করে আমাদের ল্যাকটিক অ্যাসিড পেতে হবে। কার সাথে রিয়াকশন করে আমরা ল্যাকটিক অ্যাসিড পাবো, ছায়াপ্রকাশনীর বই যদি দেখিস, যেখানে সায়ানোহাইড্রিন প্রিপারেশন আছে, তারপরে দেখিয়েছে, বলেছে যে সায়ানোহাইড্রিন আমাদের একটা ইম্পর্টেন্ট অর্গানিক মলিকিউল, কারণ সেখান থেকে আমরা আরও ফার্দার অনেক ধরনের মলিকিউলকে আমরা সিনথেসিস করে নিতে পারি। তার মধ্যে ল্যাকটিক অ্যাসিড সিনথেসিসটা সায়ানোহাইড্রিন বানানো শেখানোর পরেই দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে সায়ানোহাইড্রিন তুই কি করে প্রিপেয়ার করতে পারিস, যেটা উত্তর হবে আমি সেটাকে ধরে নিয়ে করছি। CH3 CHO, তুই এখানে ধর সায়ানাইড মাইনাস CN আসবে, তাহলে CN মাইনাস রিয়াকশন করলো, এটাকে খুলে দেবে, তাহলে এখান থেকে তৈরি হবে CH3CO মাইনাস, ওটা সলিউশন থেকে হাইড্রোজেন তুলে নিয়ে CH হলো, মানে অ্যাসিডিফাই করে দিলি, এখানে H, এখানে সায়ানাইড। এটাকে তুই যেই ফার্দার অ্যাসিডিফিকেশন করলেই, মানে হাইড্রোলিসিস তুই যদি করিস, তাহলে CH3COH, হাইড্রোজেনটাকে এইভাবে লিখলাম, আর এই যে সায়ানাইডটা COOH এ কনভার্ট হয়ে যাবে। তো দিস ইজ ইউর ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা আমি আমার একটু ক্যালকুলেটরটা বার করে নিই, দাঁড়া, এরপরে তো নিউমেরিক্যাল আসবে, তো এই কোশ্চেনটা সলভ করে দিলাম। কোশ্চেনটা দেখ, বইয়ে খোঁজার চেষ্টা কর, ততক্ষণে আমি আমার ক্যালকুলেটরটা বার করে রাখি, এরপরে আবার ধীরে ধীরে নিউমেরিক্যাল চলে আসবে, তখন মাঝ নিউমেরিক্যাল আবার খুঁজতে হবে। তাহলে সলভটা দেখ, বাকি তো মোটামুটি করতে পারবি আশা করছি। ছায়াপ্রকাশনী দেখবি, ওখানে সুন্দর করে দেওয়া রয়েছে, মানে যেখানে সায়ানোহাইড্রিন প্রিপারেশন আছে, প্রিপারেশনটা শেখানোর পরেই ওটা হবে। আচ্ছা গ্লুকোজ, এটা গ্লুকোজের ওটা গ্লুকোজের যে রিয়াকশানগুলো যাবি, এর গ্লুকোজের রিয়াকশান দেখলে দেখতে পাবি যে আমাদের ওখানে 3 মোল ফিনাইল হাইড্রোজিন লাগে রিয়াকশনটা করার জন্য। প্রথমে 1 মোল, তারপরে দেখবি 2 মোল, মানে ওভারঅলে 3 মোল লাগে। এটা আমার এখানে করে দেখানোর কিছু নেই, এটা মেকানিজমটা ছায়াপ্রকাশনী বইয়ে দেওয়া আছে। আমাদের সময় বইয়ে একটা বক্সের মধ্যে দেওয়া থাকতো, তোদের সময় বক্সের মধ্যে দেওয়া থাক বা না দেওয়া থাক, দেওয়া থাকবে। এবং ওভারঅলে দেখবি 3 মোল সায়ানোহাইড্রিন লাগে, এবং সেটা টেক্সটে লেখাও থাকবে উপরে, বা রিয়াকশনটার দিকে তাকালে দেখবি ওভারঅলে 3 মোল লাগে। প্রথমে 1 মোল, তারপরে 2 মোল, মানে ওভারঅলে 3 মোল লাগে।
তো এটা করার কিছু নেই, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, এসি বা ডিসি, এসি ডিসির মধ্যে কোনটা আমরা এখানে ইউজ করতে পারি? ঠিক আছে, এসি ডিসির মধ্যে আমরা কোনটা ইউজ করব? এর উত্তর হবে আমরা এখানে এসি কারেন্ট ইউজ করব। এসি কারেন্ট কি? এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তাহলে এ তো ফুল ফর্মটা বললাম, ফুল ফর্ম দিয়ে তো কোনো লাভ হলো না। যদি ইলেকট্রোম্যাগনেটিজম পড়েছিস 12 এসি ডিসি সম্বন্ধে খুব ভালো করে জানিস, তাহলে অল্টারনেটিং কারেন্টে কি হয়? কারেন্টের ডিরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। তাহলে কারেন্টের ডিরেকশনটা যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তাহলে কোনো একটা ইলেকট্রোড পজিটিভ চার্জ, কোনো একটা ইলেকট্রোড নেগেটিভ চার্জ, এই সিচুয়েশনটা থাকছে না। তাহলে চার্জটা কন্টিনিউয়াসলি কি বলবো, পোলারাইজেশনটা কন্টিনিউয়াসলি রিভার্ট হচ্ছে। তাহলে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোডে কোনো একটা আয়নগুলো গিয়ে বিল্ড আপ হতে পারছে না, জমা হতে পারছে না। দ্যাট মিনস ওখানে ইলেকট্রোলিসিসটা বাধা পাচ্ছে। তাহলে ইলেকট্রোলিসিস হয়ে গেলে কি হবে? সলিউশনের যে কম্পোজিশন, তুই সেই সলিউশনের কম্পোজিশনটাকেই চেঞ্জ করে বসে থাকবি। সেটাকে আটকানোর জন্য আমাকে অল্টারনেটিভ কারেন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, সেটাকে আটকানোর জন্য আমাকে কি ইউজ করতে হয়? কি ইউজ করতে হয়? অল্টারনেটিং কারেন্ট ইউজ করব। অল্টারনেটিং কারেন্ট কেন ইউজ করব? অল্টারনেটিং কারেন্ট ইউজ করার একটা হচ্ছে ইলেকট্রোলিসিস প্রিভেনশন লিখবি, ইলেকট্রোলিসিস প্রিভেনশন। আর বইয়ে লেখা থাকলে তো সেখান থেকে লিখবি। মেন পয়েন্ট এই ইলেকট্রোলিসিস প্রিভেনশন। ইলেকট্রোলিসিস প্রিভেনশনে কি হচ্ছে? ইলেকট্রোলিসিস প্রিভেনশন করতে পারছি, তার রিজন ব্যাক ইলেকট্রোডটার পোলারিটিটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে অল্টারনেটিং কারেন্টে যেহেতু পোলারিটিটা চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা আটকাতে পারছি। তাহলে ইলেকট্রোলিসিস প্রিভেন্ট হয়ে গেলে মলিকিউলের যে পার্টিকেলগুলো সেগুলো ব্রেকডাউন করে যায়, তাই না? মানে ইলেকট্রোলিসিস হওয়ার ফলে সে যে পার্টিকেল থেকে তৈরি হয়েছে বা যে অ্যাটম বা মলিকিউল থেকে তৈরি হয়েছে, মলিকিউল তো নয়, যে অ্যাটম থেকে তৈরি হয়েছে, সেই অ্যাটমে ওটা ভেঙে যাবে। ঠিক আছে, NaCl এর ইলেকট্রোলিসিস করলে সোডিয়াম মেটাল আর ক্লোরিন গ্যাস বেরিয়ে যাবে। তাহলে তুই NaCl এর কন্ডাক্টিভিটি মাপতে চাইছিলি, সেখানে ইলেকট্রোলিসিস হয়ে ওটা সোডিয়াম মেটাল তলায় জমে পড়ছে আর ক্লোরিন গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে তুই মলিকিউলগুলোই তার অন্য কম্পোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তুই এবার সোডিয়াম যদি আর ক্লোরিন যদি সলিউশন থেকে বেরিয়ে চলে যায়, তাহলে তুই কন্ডাক্টিভিটিটা মাপবি কার? তাহলে অল্টারনেটিং কারেন্ট ইউজ করতে হবে ইলেকট্রোলিসিসটাকে প্রিভেনশন করার জন্য। এটাই তাহলে মেন পয়েন্টটা হচ্ছে এটাই, ইলেকট্রোলিসিসকে প্রিভেনশন করতে হবে। ঠিক আছে, কিভাবে প্রিভেনশন করে? ইলেকট্রোডের পোলারাইজেশনটাকে আটকে, এটা হচ্ছে কথা। বেশ, আর ডিসি যদি বলে ডিসি কেন করা হয় না, এটা যদি জানতে চায়, ডিসি করলে তাহলে বলবে ডিসি কারেন্ট দিলে ওখানে একটা ইলেকট্রোলিসিস হয়ে যাবে। ইলেকট্রোলিসিস হয়ে গেলে সলিউশনের কম্পোজিশনই চেঞ্জ হয়ে যাবে, যার ফলে আমরা সঠিকভাবে কন্ডাক্টিভিটি মাপতে পারবো না। এটাই, এভাবে তোকে একটু নিজের মতো লিখে নিতে হবে, তাহলেই ফুল মার্কস। বেশি মার্কসে তো কোশ্চেন না, 1 কি 2 নম্বরের কোশ্চেন। বেশ, নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, 3D এটা তো ডিএফ ব্লকের কোশ্চেন। 3D মৌলগুলির মধ্যে কোনটি, ওর বানানটা ভুল মানে হয়ে গেছে, যাই হোক, কোনটি সর্বোচ্চ জারণ সংখ্যা প্রদর্শন করে এবং সেই মৌলের সর্বাধিক জারণ সংখ্যা কত? কে সব থেকে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার শো করবে? সব থেকে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারটা শো করে ম্যাঙ্গানিজ, Mn। ঠিক আছে, Mn +2 থেকে +7 এই রেঞ্জে অক্সিডেশন নাম্বার শো করে এবং 6টা ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার শো করে। ঠিক আছে, +2 থেকে +7 এতটা রেঞ্জে শো করে এবং টোটালিটিতে 6 ধরনের ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার শো করবে এবং এর সর্বাধিক জারণ সংখ্যা যেটা শো করে +7। যদি +7 কোথায় শো করে জানতে চাস, তাহলে MnO4-, দ্যাট মিনস KMnO4। এটাকে যখন অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন করা হয়, এটাই Mn2+ এ কনভার্ট হয়ে যায়। যদিও যখন রেডক্স পড়িয়েছিলাম, রেডক্সের প্লেলিস্ট দেখতে পারিস এই চ্যানেলে, সে রেডক্সে বলা হয়েছে যে MnO4- থেকে Mn2+, শুধুমাত্র MnO4- যে অক্সিডাইজিং এজেন্ট, মানে নিজে রিডিউসড হচ্ছে, +7 থেকে +2 যাচ্ছে, দেখতেই পাচ্ছিস। সো বিভিন্ন সলিউশনের যদি অ্যাকোয়াস হয় বা অ্যাসিডিক হয় বা বেসিক হয়, 3টে ডিফারেন্ট সিচুয়েশনে 3টে আলাদা আলাদা অক্সিডেশন নাম্বার যুক্ত কম্পাউন্ডে এটা কনভার্ট হয়। সো তখন আলাদা আলাদা তার ইকুইভ্যালেন্ট মাস হয়। যদিও সেইটার প্রশ্ন তো তোদের 12-এ আসবে না, কারণ 12-এ ওটা রেডক্সটা 12-এর টপিকই নয়, সেই কারণে। এবার দেখ কলিগেটিভ প্রপার্টিজের একটা কোশ্চেন বলেছে, গ্লুকোজের জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক 100.01 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্লুকোজের একটা মিশ্রণ বানিয়েছি জলে গুলে, সেই সলিউশনের স্ফুটনাঙ্ক দাঁড়িয়েছে 100.01 ডিগ্রি সেলসিয়াস। এই দ্রবণের প্রতি 100 গ্রাম জলে উপস্থিত গ্লুকোজ অণুর সংখ্যা বার করতে দিয়েছে। আচ্ছা, আমরা পিওর ওয়াটারের
কি বলি, হ্যাঁ, পিওর ওয়াটারের স্ফুটনাঙ্ক আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 100 প্লাস 273 করে দিলি, আর 100.01 প্লাস 273 করে দিলি, তাহলে গ্লুকোজের জলীয় দ্রবণ তো একটা কিছু সার্টেন কিছু একটা মিশিয়েছিস, তার ফলে বয়েলিং পয়েন্টটা বেড়েছে, এটাই তো এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তাহলে এখানে প্রথমে তোকে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ডেল্টা টিবি, তাহলে 100 প্লাস 273 করবি, এটা প্লাস 273 করবি, দুটোকেই সেম অ্যামাউন্ট সংখ্যা দিয়ে যোগ করছিস, তাহলে ডিফারেন্সটা বেসিক্যালি 100.01 মাইনাস 100 করলে যে ডিফারেন্সটা বেরিয়ে আসবে 100.01 প্লাস 273 যে সংখ্যাটা মাইনাস 100 প্লাস 273 মানে 373 বিয়োগ করলে যা আসবে ডিফারেন্সটা তো একই আসবে না, কারণ এটাকেও কেলভিনে কনভার্ট করতে গেলে যে সংখ্যা দিয়ে যোগ করছিস 100 ডিগ্রি সেলসিয়াস মানে জলের বয়েলিং পয়েন্টকে কেলভিনে কনভার্ট করার জন্য সেম সংখ্যা দিয়ে যোগ করছিস, তাহলে ওদের ডিফারেন্সটা তো সেই সেমই থেকে যাবে। তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে পিওর ওয়াটারের বয়েলিং পয়েন্টটা তুই জানিস, তাহলে তোকে এখানে ডেল্টা টিবিটা দেওয়া রয়েছে, ডেল্টা টিবিটা কত দাঁড়ালো 0.01 কেলভিন দেওয়া রয়েছে। আচ্ছা, 100 গ্রাম জলে উপস্থিত গ্লুকোজ অণুর সংখ্যা জানতে হবে, তাহলে তোকে এখান থেকে মোলারিটিটা আগে বার করতে হবে, মোলারিটি নয় কিন্তু মোলালিটিটা আগে বার করতে হবে, মানে স্মল এম, অসমোটিক প্রেসারে যখন পাই ইকুয়াল টু সিআরটি ওখানে মোলারিটি ক্যাপিটাল এম, কিন্তু বাকি বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের যে নিউমেরিক্যালগুলো আছে সেখানে কিন্তু স্মল এম মোলালিটি। আচ্ছা, এবার আমার ফর্মুলা কি, ডেল্টা টিভি ইকুয়াল টু, এখানে যে এখানে একটা ইনফরমেশন দেওয়া নেই, সেই ইনফরমেশনটা আমাকে মানে কোশ্চেনটাতে কিছু কারণে প্রিন্টিং এরর হয়েছে, বা যেখান থেকে যে টেস্ট পেপারটা থেকে এটা নেওয়া হয়েছে সেখানে হয়তো কোনো কারণে ইনফরমেশনটা দেওয়া নেই, তো সেই ইনফরমেশনটা আমি লিখে রেখেছিলাম এই পার্টিকুলার কোশ্চেনটার জন্য। হ্যাঁ, ডেল্টা টিভি ইকুয়াল টু কেবি ইন্টু এম, তাহলে কেবির ভ্যালুটা দেওয়া নেই, কেবির ভ্যালুটা 0.5, তার করসপন্ডিং যে ইউনিট সেই ইউনিটটা বসবে, তাহলে সেটা এই কোশ্চেনটা দেওয়া নেই, ঠিক আছে, সেটা আমি এখানে সাইডে লিখে দিই যে কেবির ভ্যালুটা দেওয়া নেই, এটা 0.5 হবে, ঠিক আছে, নাই তুই কোশ্চেনটা করবি কি করে, তাই না? আচ্ছা, এবার আমরা জানি ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম, ভালো কথা, তাহলে আমরা এটাকে বার করি, এখান থেকে তো মোলালিটি স্মল এম বার করাটা কোনো ব্যাপার নয়, ডেল্টা টিবি তুই জানিস 0.01, এটা 0.5, তাহলে 0.01 ডিভাইডেড বাই 0.5 কত হয়, এটা কেটে যাবে 1 হবে, আর এটা একটা শূন্য দুটো শূন্য, তাহলে 1/50, ভুল বলছি কি 1/50, তার মানে চেঞ্জ করলে হবে 0.02, ঠিক, তাহলে 0.02 মোলাল, তাহলে 0.02 মোলাল মানে বোঝায় 0.02 মোলস অফ গ্লুকোজকে তুই ডিজলভ করেছিস 1 কেজি ওয়াটারে, 1 কেজি ওয়াটারে মানে 1000 গ্রাম ওয়াটারে, তাহলে 1000 গ্রাম ওয়াটারে 0.02 মোল আছে, তোকে জানতে চাইছে 100 গ্রামে কত, তাহলে আমি ঘুরিয়ে লিখি 1000-এ রয়েছে 0.02 মোল, তাহলে 100-তে কত থাকবে 0.02 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000, দুটো শূন্য এখানে কেটে যাবে, 0.02 ডিভাইডেড বাই 10, 0.02 ডিভাইডেড বাই 10, রাইট, তাহলে আসে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল, তাহলে এখানে কত মোল গ্লুকোজ রয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল, এটা পেয়ে গেলাম। এবার বলেছে গ্লুকোজ অণুর সংখ্যা, মোলের সাথে অণুর সম্পর্ক কি, আমরা জানি 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার অফ পার্টিকেল, মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা পার্টিকেল, 1 মোল মানে যদি এতগুলো হয় 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মানে ওই সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে গ্লুকোজ অণুর সংখ্যা কত হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এখান থেকে যে ভ্যালুটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে নাম্বার অফ গ্লুকোজ অণু, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ভ্যালু আমার বেরিয়ে আসবে 1.2044 ইন্টু 10 টু দি পাওয়ার 21, এতগুলো আলাদা আলাদা মানে এতগুলো সিঙ্গেল গ্লুকোজ মলিকিউল রয়েছে, ঠিক আছে, তুই যদি 1000 গ্রামে 0.02 মোল গ্লুকোজ মিক্স করে দিস তাহলে সেখানে এত সংখ্যক, কত হিউজ নাম্বারটা দেখছিস, এত হিউজ সংখ্যক গ্লুকোজ পার্টিকেল রয়েছে ওখানে। আচ্ছা, তাহলে এটা আমাদের মোল কনসেপ্টের কোশ্চেন, মোল কনসেপ্ট ক্লাস 11-এ পড়েছিস, আর তার সাথে স্ট্রেংথ অফ দ্য সলিউশনের কোশ্চেন তো এখানে করতে লাগেই, সলিউশন করতে গেলে তো স্ট্রেংথ অফ দ্য সলিউশন কনসেপ্ট তো লাগেই, আর তোর বাকি তো কলিগেটিভ প্রপার্টিজের ফর্মুলাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে দুটো বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে ফ্লুরিন
যেখানে জেনন ফ্লোরাইড F মাইনাস আয়ন দাতা এবং F মাইনাস আয়ন গ্রহীতা। তাহলে যখন F মাইনাস আয়ন দিয়ে দেবে ওই ফ্লোরাইড কম্পাউন্ডটা নিজে পজিটিভলি চার্জ হয়ে পড়বে, আর যখন F মাইনাস আয়ন গেইন করবে তখন সেই ফ্লোরাইড আয়নটা নিজে নেগেটিভলি চার্জড আয়ন হয়ে পড়বে। এবার ধর উদাহরণ হিসাবে লেখা যেতে পারে যে XCF6 এটাকে যদি BF3 এর সাথে রিয়াকশান করানো হয়, সেই মোমেন্টে একটা F মাইনাস ব্রোমিনকে দিয়ে দেবে, তাহলে নিজে XCF5 প্লাস একটা স্পিসিসে পরিণত হবে, আর ব্রোমিনটা বোরন আর একটা F4 মাইনাস স্পিসিসে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে এটা F মাইনাস আয়ন ডোনার হিসাবে কাজ করছে। আর XCF6কে যদি আমরা RBF এর সাথে রিয়াকশন করাই, তাহলে এখানে RBF F মাইনাস জেননকে দিয়ে দেবে। তাহলে RBF X মাইনাস যদি জেননকে দিয়ে যায়, এটা FCX7 মাইনাসে পরিণত হবে। 6 তো ছিলই, এটা যেহেতু মাইনাস তাহলে রুবিডিয়াম নিজের F মাইনাসটা দিয়েছে, তাহলে রুবিডিয়ামটা প্লাস, তাহলে এরকম একটা স্পিসিসে পরিণত হবে। তাহলে একবার ডোনার একবার অ্যাকসেপ্টার হিসেবে কাজ করছে। ঠিক আছে, চল ওইটা তো আগেরটা মুখস্থর কোশ্চেন ছিল, গ্রুপ 18 পড়লেই ওখানে পেয়ে যাবি। মেন আমরা এখানে এই টেস্ট পেপারগুলো করতে গিয়ে আমরা টার্গেট করব নিউমেরিক্যাল গোচের কোশ্চেনের দিকে। ঠিক আছে, এখানে যেমন বলেছে ক্রোমিয়ামের, ক্রোমিয়াম তার সাথে কোঅর্ডিনেশন করেছে 6টা অ্যামোনিয়া 3+, এই জটিল আয়নে ক্রোমিয়াম 3+-এর সংকর আয়নটা প্রথমে নির্ণয় করতে বলেছে এবং এর চৌম্বক ভ্রামক নাম জানতে বলেছে। ঠিক আছে, মানে সে প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক এবং সেই ভ্যালুটা। তাহলে আগে এই কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা বার করতে হবে। ক্রোমিয়ামকে আমি যদি X ধরি, ক্রোমিয়ামের X ধরলাম প্লাস, 6টা অ্যামোনিয়া আছে, 0 নিউট্রাল ইকুয়াল টু +3। তাহলে ক্রোমিয়াম এখানে কি চার্জে রয়েছে? ক্রোমিয়াম এখানে রয়েছে +3। ঠিক আছে, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 24। তাহলে ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার যদি হয় 24, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে প্রথমে আর্গন, দেন 4s1 3d5, এটাই হয় ক্রোমিয়াম 24। আর ওদিকে 29-এ আছে আমাদের কপার, এরা হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশনের জন্য 4s টা 2 হয় না, এটা হলো। এবার যাই হোক 3+, ক্রোমিয়াম 3+ মানে টোটাল 3টে ইলেকট্রন বেরোবে, 4s থেকে একটা বেরোবে, 4s থেকে যদি একটা বেরিয়ে যায় তাহলে 4s টা 0 হবে, আর দুটো 3d থেকে বেরোবে। তাহলে এটা হচ্ছে আর্গন 3d3, ভ্যালেন্সেল হয়ে গেছে 3d3। এবার যদি ক্রোমিয়াম 3+টাকে আমি যদি ভাবি, ক্রোমিয়াম 3+-এর আমি ডিটাকেই লিখলাম, একটা বক্স, দুটো বক্স, তিনটে বক্স, তাহলে 4টে বক্স হলো, এই 4টে বক্স আর এই 5 নম্বর বক্স, তাহলে এটা 3d। 3dতে একটা, দুটো, তিনটে ইলেকট্রন। এবার 4s তো আছে, 4sটা ফাঁকা, তাহলে 4sটা ফাঁকা, তাহলে ফাঁকা 4s লিখে নিলাম। যার 4 আছে, 4-এর আন্ডারে SP-D সবাই রয়েছে, তাই না? 4-এর আন্ডারে SP-DF সবাই রয়েছে, এগুলো সব ওর ফাঁকা, ফলে 4p-টাও ফাঁকা। এবার কি হবে, এই যে ভ্যাকেন্ট অরবাইটালগুলো রয়েছে ক্রোমিয়ামের আশেপাশে, এই ভ্যাকেন্ট অরবাইটালগুলোতে কি হবে, তোর অ্যামোনিয়া ইলেকট্রন দেবে। এবার এই ভ্যাকেন্ট অরবাইটালগুলোতে কি হবে, একটা হাইব্রিডাইজেশন হবে। এখানে হাইব্রিডাইজেশনটা কি হবে, এইটা, এই হাইব্রিডাইজেশন হলে তুই দেখ 1 2 3 4 5 6, 6টা অ্যাটমিক অরবাইটাল নিজেদের মধ্যে হাইব্রিডাইজড হলে 6টা হাইব্রিড অরবিটাল তৈরি করবে। তাহলে 3 4 5 এবং 6, গুণে দেখ 1 2 3 4 5 6। নাম কি হবে, দুটো ডি অরবিটাল, তাহলে D2, একটা S, 3টে P, D2sp3। যদি জানতে চাই এটা জিওমেট্রি হবে অক্টাহেড্রাল অষ্টতলকীয়, তাহলে এটা জিওমেট্রি হয়ে যাবে অক্টাহেড্রাল অষ্টতলকীয়। সংকরায়ন কি হয়ে গেল, সংকরায়ন হয়ে গেল তোর D2sp3। এখনো প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিজমে আসছে। এবার এই যে 6টা অ্যামোনিয়া রয়েছে, অ্যামোনিয়া তার দুটো দুটো করে ইলেকট্রন এখানে প্লেস করে দিল, প্রতিটা অ্যামোনিয়া নিজের দুটো দুটো করে ইলেকট্রন এখানে প্লেস করে দিল, মানে কোঅর্ডিনেশন বন্ড করলো, বুঝতে পারছিস? এই অরবিটালগুলোতে অ্যামোনিয়া ইলেকট্রন দিয়েছে, মানে এই যে NH2 কেন লিখছি, NH3 যেটা রয়েছে, এই যে লোন পেয়ারটা সেটা এখানে ডোনেট করে দিচ্ছে, ক্রস করে লিখেছে, মানে অ্যামোনিয়া লোন পেয়ারটা যাচ্ছে। মানে তোর এই যে ক্রোমিয়াম যদি হয়, ক্রোমিয়ামকে অক্টাহেড্রালি 6টা অ্যামোনিয়া ডেটিভ বন্ড করছে বা কোঅর্ডিনেশন বন্ড এখানে করছে, তাহলে অ্যামোনিয়াগুলো এখানে কোঅর্ডিনেটেড রয়েছে। দেখতে পাচ্ছিস? এবার আমি যদি এটাকে অক্টাহেড্রাল শেপটা দেখাতে চাই, অক্টাহেড্রাল শেপটা দেখাতে গেলে এই হচ্ছে তোর ঠিক আছে, এই হচ্ছে তোর স্কোয়ার বেসটা, আর উপর থেকে পিরামিড
এবং নিচ থেকে পিরামিড, তাহলে এরকম করে একটা অক্টাহেড্রাল জিওমেট্রি করছে। এবার তুই যেটা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে এখানে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, মানে এটা প্যারাম্যাগনেটিক। তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে বলে প্যারাম্যাগনেটিক নয়, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই প্যারাম্যাগনেটিক। এটা কেন প্যারাম্যাগনেটিক? এখানে তিনটে আনপেয়ার্ড আছে, আনপেয়ার্ড হলেই হলো আবার একটা নয়, তিনটে আছে। সো এটা ডাইপোল মোমেন্ট বার করতে হবে, চৌম্বক ভ্রামক, ম্যাগনেটিক মোমেন্ট বার করতে হবে, চৌম্বক ভ্রামক বার করতে হবে। তাহলে মিউ ইকুয়াল টু রুট আন্ডার n ইন্টু n+2, এখানে nটা কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নয়, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। বাইরে ইউনিটটা অবশ্যই লিখতে হবে, বোর ম্যাগনেটন। তাহলে কতগুলো ইলেকট্রন আছে আনপেয়ার্ড? তিনটে। 3 ইন্টু 3+2, তাহলে 3 আর 2 5, 5 আর 3 15, ভ্যালু হবে √15 বোর ম্যাগনেটন। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখি, অ্যামোনিয়া তো বেসিক্যালি স্পেকট্রামের মোটামুটি মাঝামাঝি থাকে, ঠিক আছে, ওই আর কি, না স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড, তাদের ইন বিটুইন। তবে যখন ক্রোমিয়ামের সাথে কোঅর্ডিনেটেড হবে, তখন অ্যামোনিয়াটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে না। সো এই ইলেকট্রনগুলোর কোনো পেয়ার আপ হবে না, পেয়ার আপ করবে না, পেয়ার না করার ফলে তিনটা আনপেয়ারই থাকছে। এই হচ্ছে এই কোশ্চেনটার সলভ। ঠিক আছে, ভিবিটি দিয়ে এভাবে তোকে সলভ করতে হবে। তাহলে প্রথম কাজ কী হবে? প্রথমে তোকে অক্সিডেশন নাম্বার বার করতে হবে। অক্সিডেশন নাম্বার বার করে দেখে নিতে হবে মেটালটা কত চার্জ আছে। সেই অত চার্জ সিচুয়েশনের মেটালের ভ্যালেন্স সেলের কী সিচুয়েশন, সেই ভ্যালেন্স সেলটা এরকম করে বক্স করে ড্র করে নিতে হবে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে পেয়ার আপ করাতে হবে, স্ট্রং ফিল্ড না হলে পেয়ার আপ করাবো না। প্রয়োজনীয় সংখ্যক অরবিটালের হাইব্রিডাইজেশন হবে, সেই হাইব্রিড অরবিটালগুলোতে পুরোটাই ফাঁকা থাকবে। ওই ফাঁকা অরবিটালগুলোতে লিগ্যান্ড নিজের ইলেকট্রন পেয়ার ডোনেট করে, বা নেগেটিভ চার্জও হতে পারে, মানে মধ্যে কথা ইলেকট্রন পেয়ার ডোনেট করে কোঅর্ডিনেটেড বন্ডটা করবে, সার্টেন একটা জিওমেট্রি আসবে তার হাইব্রিডাইজেশন অনুযায়ী, এবং আনপেয়ার ইলেকট্রন থাকলে এরকম করে প্যারাম্যাগনেটিক বলবো এবং তার ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করবো। আর যদি আনপেয়ার ইলেকট্রন না থাকে তাহলে তো ডায়াম্যাগনেটিক, তাহলে তার তো ম্যাগনেটিক মোমেন্টের প্রসঙ্গই আসছে না। ঠিক আছে, WBJEতেও এরকম কোশ্চেন কিন্তু প্রায়ই আসে। আগের বছরের কোশ্চেনটাই তুই যদি দেখিস, প্রচুর কোঅর্ডিনেটেড কম্পাউন্ড থেকে কিন্তু কোশ্চেন এসেছে। আচ্ছা, নেক্সট আমাদের ওই জেডএম বাই এনএকিউ ডেন্সিটির যে নিউমেরিক্যাল, আগের ক্লাসেও দেখছিলি, আগের পেপারটা তো দেখেছিলি এসেছিল। তাহলে এই জেডএম বাই এনএকিউ এর এই ফর্মুলাটা দিয়ে নিউমেরিক্যালটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কলিগেটিভ প্রপার্টিজের নিউমেরিক্যাল তো ইম্পর্টেন্ট ছিলই, আর আমাদের ফার্স্ট অর্ডার যে রিয়াকশান কাইনেটিক্সের আর কি, কাইনেটিক্সের ফার্স্ট অর্ডার রিয়াকশানের নিউমেরিক্যালগুলোও একটু ভালো করে করতে হবে, ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, বলেছে একটা লিথিয়াম কেলাসের বাহুর দৈর্ঘ্য বলেছে 3.5 অ্যামস্ট্রং। হ্যাঁ, ঘনত্ব ওটা সময়ের মতো হয়ে গেছে, 53 সেকেন্ড মনে হচ্ছে দেখে, ওটা 0.53 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে একক কোষে লিথিয়ামের পরমাণুর সংখ্যা বার করো। পারমাণবিক গুরুত্ব মানে মোলার মাস বা মলিকুলার ওয়েট 6.9। ঠিক আছে, তাহলে কি হবে উত্তরটা? আমাদের ফর্মুলা কি? রো ইকুয়াল টু ZM/NAQ, মলিকুলার মাস, এজ লেন্থ, অ্যাভোগাড্রোস নাম্বার অফ পার্টিকেল ইন এ ইউনিট সেল, রো। তাহলে আমাকে জেড বার করতে হবে, জেডকে সেপারেট করে নিলাম, জেডকে সেপারেট করলে রো, অ্যাভোগাড্রো নাম্বার A³ ডিভাইডেড বাই মোলার মাস। আচ্ছা, এর প্রসঙ্গটা হচ্ছে দিয়েছে 3.5 অ্যামস্ট্রং। এই অ্যামস্ট্রংকে মিটারে করলে হবে না, অ্যামস্ট্রংকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। কারণ ডেন্সিটিটা গ্রাম পার সেন্টিমিটার কিউব আছে, এর ভ্যালুটাও সেন্টিমিটার তার কিউব আছে, তাহলে সেন্টিমিটার কিউব, তাহলে সেন্টিমিটার ইনভার্স মানে -3 আর সেন্টিমিটারের কিউব কেটে যাবে, মিটার বসালে হবে না, সেন্টিমিটার করতে হবে। যে তোকে দেখে নিতে হবে ডেন্সিটিটা কিসে দিয়েছে, গ্রাম পার সেন্টিমিটার কিউবেই দেবে। সো এটা যেটা হবে 3.5 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, এই ভ্যালুটা এখানে বসাতে হবে। বাকি যা বলেছে সেগুলো বসিয়ে দিলেই আমাদের উত্তর এখান থেকে বেরিয়ে চলে আসবে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, দেখি আমরা কত ভ্যালু পাই। রো কত বলেছে? 0.53। ডিও লিখতে পারিস রোটাকে। অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 3.5 ইন্টু 10⁻⁻8 হোল কিউবটা বাদ দিয়ে দিবি, গন্ডগোল হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো খুব সাবধানে, এই ইউনিট কনভার্সানটা পিকোমিটার আর অ্যামস্ট্রং, এদের দুজনকে সেন্টিমিটারে কনভার্সানটা দেখে রাখবি ভালো করে। 6.9। এবার এটাকে সলভ করতে হবে, চল ক্যালকুলেটারে বসাই, আমিও বসাই, তোরাও বসা। কত? 0.53 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 3.5, কত? 3.5, রাইট, 3.5 ইন্টু 10⁻⁻8 তার হোল কিউব ডিভাইডেড বাই 6.9
9 কত আসছে 1.98 আরও আছে 1.98 বললাম, তাহলে এটার ট্রু ভ্যালু বেরিয়ে আসছে 1.98 হুইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু 2। তাহলে ইউনিট সেলে কতগুলো অ্যাটম আছে? দুটো অ্যাটম কোথায় হয়? বিসিসিতে হয়, বডি সেন্টার্ড কিউবিক। সো উত্তরটা আমরা পেয়ে গেলাম। তাহলে এরকম কোশ্চেন আগের দিনও করলাম আমরা এরকম একটা টাইপ, জেডএম বাই এনএকিউ এর কোশ্চেন করতে হবে। এবার আবার আমাদের টিপিক্যাল অভিশ্রবণ চাপের কোশ্চেন চলে এসেছে। বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ইউরিয়ার জলীয় দ্রবণে অভিশ্রবণ চাপ হচ্ছে 500 মিলিমিটার অফ এইচজি। বেশ ভালো কথা। তারপরে বলেছে দ্রবণটিকে লঘু করা হলো, তখন 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অভিশ্রবণ চাপ হলো 105 mm অফ এইচজি। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি একটা অন্য জায়গায় দেখেছিলাম যেখানে এটা 47 ডিগ্রি ছিল। ঠিক আছে, সো আমি এখানে যেহেতু আমার এখানে প্রিন্টিংয়ে 42 ডিগ্রি রয়েছে, আমি 42 ডিগ্রি ধরেই চলছি। ঠিক আছে, যদি তোর বয়স 47 থাকে তাহলে তোর বয়স 47 হবে, আমার 42 মানে 5 ডিগ্রির এদিক ওদিক আছে, ভ্যালুটা একটু এদিক ওদিক হতে পারে, সেটা একটু দেখে নিস। তো আমি 42 ধরেই করছি। তাপমাত্রা অভিশ্রবণ চাপ এত হলো, দ্রবণটি কত পরিমাণ, কত টাইমস, আগের থেকে কত টাইমস লঘু করা হয়েছে। আমার অভিশ্রবণ চাপের ফর্মুলা কি? অভিশ্রবণ চাপের ফর্মুলা হচ্ছে পাই ইকুয়াল টু CRT, এই তো ফর্মুলা। তোর আর এর ভ্যালু তো কোনো চেঞ্জ নেই, কনসেন্ট্রেশনটাতেই প্রবলেমটা। তাহলে আমি বলতে পারি প্রথমে অভিশ্রবণ চাপ সিচুয়েশনে পাই 1 ইকুয়াল টু C1 আর T1, সেকেন্ড টাইমে পাই 2 ইকুয়াল টু C2 আর T2, এই তো ব্যাপার। T1 আর T2টা বসাবো। বেশ, ইউরিয়াতে প্রথমে যখন ইউরিয়া 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, ইউরিয়া যতটা পরিমাণ তুই মিশিয়ে জলীয় দ্রবণ বানিয়েছিস, সেখানে এক্সট্রা জল অ্যাড করেছিস। তাহলে মোলস অফ ইউরিয়ার কি চেঞ্জ হয়েছে ডাইলিউশনের আগে বা পরে? মোলস অফ ইউরিয়া চেঞ্জ হয়নি। আগে ইউরিয়ার যা মোল ছিল, এখনও ইউরিয়ার মোলটা সেমই রয়েছে, সেটাই কিন্তু কোনো চেঞ্জেস আসেনি, তাই তো? নাম্বার অফ মোলস অফ ইউরিয়া তোর সেমই রয়েছে। বারবার বলছি, কথাটা কি বুঝতে পারলি? মোলস অফ ইউরিয়াটা সেম আছে, আমি কেন বলছি? আশা করি বুঝতে পারছিস, কারণ তুই সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটারে কিছু পরিমাণ ইউরিয়া মিশিয়েছিলি। ঠিক আছে, যদি একটা সলিউশন বানিয়েছিস 27 ডিগ্রি সেলসিয়াস, এত অভিশ্রবণ চাপ পেয়েছিস, তাতে তুই বাইরে থেকে শুধু জল মিশিয়েছিস আর ইউরিয়া মেশাসলি। তাহলে ইনিশিয়ালি সলিউশনটা যখন বানিয়েছিলি, যত মোল ইউরিয়া দিয়েছিলি, এক্সট্রা জল অ্যাড করার পরেও তো ইউরিয়ার পরিমাণটা সেমই থাকলো, তাহলে ইউরিয়ার মোলটা একই থাকলো। যেহেতু সলিউশনের ভলিউমটা ডিফারেন্ট হয়ে গেছে, তাই কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, মানে একটা গ্লাস হাফ ভর্তি ছিল, সেখানে তুই 1 চামচ চিনি মিশিয়েছিস, তাতে তুই আরও বাকি হাফটা জল দিয়ে ভর্তি করে দিয়েছিস। তাহলে চিনিটা তো সেই 1 চামচই, ওটা তো চেঞ্জ হয়নি, তাহলে মোলস অফ চিনিটা তো একই আছে। বেশ, এবার আমি যদি বসাই পাই 1 বাই পাই 2, ভ্যালু বসিয়ে দেবো। C1কে আমরা বলতে পারি নাম্বার অফ মোলস বাই সলিউশনের ভলিউম V1, এটাই তো আমাদের মোলার কনসেন্ট্রেশনের ইউনিট, তাই না? মোলারিটির ফর্মুলা কি? মোলারিটির ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই সলিউশনের ভলিউম, ভলিউমটা লিটারে বসতে হয়, সেটাই করে দিলাম। N1 লেখার তো দরকার নেই, দুটো ক্ষেত্রেই একই আছে, তাহলে N লিখলাম। আর টি টেম্পারেচার কত? প্রথমে 27, তাহলে 27 প্লাস 273 সব আমাদের অ্যাবসোলিউটে বসাতে হয়, বাই ডিভাইডেড বাই N, মোল তো একই আছে, ডিভাইডেড বাই V2 আর ইন্টু, এবার 42 ডিগ্রি সেলসিয়াস, এখানে কত বসছে? 273। বাস, এবার যা যা কাটার কেটে দিই, কাটার মধ্যে আর কেটে যাবে, এন কেটে যাবে, তাহলে টেম্পারেচারটা এখানে বসি। আমি লাইনটাকে আর বাড়িয়ে কাজ নেই, T1 T2 লিখি, বুঝলি তো? কম লিখতে হবে আমাকে, আমি লেখাটা আমার তো এখানে মুছে দিতে পারছি। তাহলে এখানে T1 বাই T2 ছিল, তাহলে এখান থেকে আমাকে কি আসছে দেখ পরের লাইনে, এটাকে পরের লাইনে লিখতে পারি যে পাই 1 বাই পাই 2 ইকুয়াল টু V2 বাই V1 ইন্টু T1 বাই T2। এবার V2 বাই V1টাকে আলাদা করে নিই, V2 বাই V1টাকে আমি যদি আলাদা করে নিই, তাহলে পাই 1 এর সাথে T2 মাল্টিপ্লাই হবে, আর পাই 2 এর সাথে T2 মাল্টিপ্লাইড হবে। ভ্যালুগুলো কত আছে? 500 ইন্টু 27 প্লাস 273, 27 প্লাস 273 হবে 300, ডিভাইডেড বাই 105, 42 প্লাস 273 কত হয়? 42 প্লাস 273 হয় 315। বেশ, তাহলে এবার এটাকে এখান থেকে ক্যালকুলেট করে নিলেই হয়ে যাবে, কাজ কমপ্লিট। 42 প্লাস 273, ঠিক আছে। এবার দেখি কত হয়, ভ্যালুটা দেখি। 500 ইন্টু 300 ডিভাইডেড বাই 105 ইন্টু 315 আসে তোর ভ্যালুটা 4.53 এর কাছাকাছি, 4.53 এর কাছাকাছি।
ওরকমই কিছু একটা ভ্যালু আসছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে পর্যন্ত কি ভুল করলাম, দেখেছিস, তাই তো ভাবছি কি ভুল করলাম। পাই1 ইন্টু T2 আমি কি লিখেছিলাম, আমি লিখেছিলাম উপরে 300 মানে T1 দিয়ে, এখানে T2 লিখেছি, এখানে ভ্যালু বসিয়ে দিয়েছি T1 এর। এটা গন্ডগোল হয়েছিল, ঠিক করে নি সেই গন্ডগোলটা, আরেকবার করতে হবে সলভ। উল্টো উল্টো টেম্পারেচার বসিয়ে দিয়েছি, উপরের ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা ঠিকই আছে, ভ্যালুটা বসানোর সময় উল্টো বসিয়েছি। 315 ডিভাইডেড বাই 300 হবে। এবার ঠিক আছে, এবার দেখি কত হয়। নিচে 300 উপরে 315, 5 আসছে, ঠিক আছে, এক্স্যাক্টলি আমার কাছে ভ্যালু এখানে 5 বেরিয়ে এসেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দেখ কি এলো, V2 বাই V1 মানে V2 সেকেন্ড ভলিউমটা প্রথম ভলিউমের 5 টাইমস। তাহলে প্রথমে যদি 10 ml থাকতো, V1 এর ভ্যালু যদি 10 হয়, V2 এর ভ্যালু কত হবে, 50 হবে, মানে 5 টাইমস মোর ডাইলুশন হয়েছে। তাহলে কত পরিমাণ ডাইলুট করা হয়েছিল, উত্তর হবে আগের থেকে 5 গুণ ডাইলুট করা হয়েছে। আগে যতটা জল ছিল তার 5 টাইমস এক্সট্রা আরও জল অ্যাড করেছে। 10 থাকলে 50 হয়েছে, 20 থাকলে 100 অ্যাড করেছে। এটা আমরা এখান থেকে বার করতে পারলাম। ওখানে আমি বসাতে টেম্পারেচারটা বসাতে ভুল করে দিয়েছিলাম, ঠিক আছে, বেশ। তাহলে ওরকম ভুল করবি না, হ্যাঁ, আমি এখানে যেরকম ভুল করেছিলাম পরীক্ষাতে তাড়াহুড়োতে, ওরকম ভুল করবি না। এই কোশ্চেনটা আবার এরকম টাইপের কোশ্চেন আগের দিনও ছিল, যদি আগের দিনে কোশ্চেন বার করতে দিয়েছে, এখানে কি বার করতে দিয়েছে, এখানে ডেল জি বার করতে দিয়েছে। বেশ, ডেল জি বার করতে দিয়েছে, ডেল জি হবে না, ওটা ডেল জি নট হবে। কি করে আমরা বার করতে পারবো, প্রথমে কোষের বিভব ই সেল বার করতে হবে, তাই না? প্রথমে কোষের বিভব ই সেলও বার করতে হবে। তাহলে ই সেলটা আমরা কি করে বার করব, ই সেল বার করতে গেলে যে সেল রিপ্রেজেন্টেশনটা দিয়েছে সেখান থেকে তোকে আগে ওভারঅল সেল রিয়াকশনটা লিখতে পারতে হবে, তাই না? এবার ই নটের ডেল্টা ই নটের ভ্যালু মানে E0 সেলের ভ্যালু দেওয়া রয়েছে। E0 সেল তো এইভাবে E0 সেল বলছি, ই নট মানে রিডাকশন পোটেনশিয়াল অফ জিঙ্কের দেওয়া রয়েছে। E0 সেলটা আমাকে বার করতে হবে। জিঙ্ক থেকে দেখ, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ যদি এরকম করে আমি লিখে দিতাম, যদি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এভাবে লিখে দিতাম, এটা বোঝাতো অক্সিডেশন পোটেনশিয়াল। আমরা কি নিয়ে চলি, আমরা রিডাকশন পোটেনশিয়াল। কি দিয়েছে, জিঙ্ক 2+ থেকে, ওটা টাইপিং ইরর আছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক কত ভ্যালু দেওয়া রয়েছে, -0.763 ভোল্ট। আর E0 ক্যাডমিয়াম 2+ থেকে ক্যাডমিয়াম, মানে এখানেও রিডাকশন পোটেনশিয়ালই দিয়েছে, ক্যাডমিয়াম 2+ থেকে ক্যাডমিয়াম যে রিডাকশন হচ্ছে -0.403 ভোল্ট। তাহলে এটার ই নট সেল কী করে বেরোবে, ই নট সেলের ভাবলে হচ্ছে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। ক্যাথোডে কী হয়, রিডাকশন, অ্যানোডে কী হয়, অক্সিডেশন। এই স্ট্যান্ডার্ড রিডাকশনের পোটেনশিয়ালের ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো কোথায় অক্সিডেশন হবে, রিডাকশন হবে। অবশ্যই দুটো মেটালকে যদি কাপল করি, যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বেশি তার রিডাকশন হবে, যার কম তার অক্সিডেশন হবে। তাহলে ক্যাডমিয়ামের রিডাকশন হবে। যেহেতু ক্যাডমিয়ামের রিডিউস হওয়ার টেন্ডেন্সিটা বেশি, তাই ক্যাডমিয়ামের রিডিউস হবে। জিঙ্কের রিডিউসড হওয়ার টেন্ডেন্সিটা ক্যাডমিয়ামের থেকে কম, তাই জিঙ্ককে ক্যাডমিয়ামের সাথে কাপল করে দিলে জিঙ্ক অক্সিডাইজড হতে বাধ্য হচ্ছে। তাহলে রিডাকশন কোথায় হচ্ছে, ক্যাডমিয়াম সেলে, মানে ক্যাডমিয়ামের ইলেকট্রোডটায়। তো ওখানটায় ওটা ক্যাথোড হিসেবে কাজ করছে, যেখানে রিডাকশন হয়। তাহলে তার ভ্যালুটা বসাই -0.403 মাইনাস অফ -0.763। তাহলে এখান থেকে আমরা ই নট সেলের ভ্যালুটা বার করে নিতে পারবো। তাহলে এখান থেকে ই নট সেলের ভ্যালুটা আমরা বার করি, কত, -0.403 মাইনাস অফ মাইনাস মানে প্লাস 0.763 আসছে 0.36 ভোল্ট, ঠিক আছে, 0.36 ভোল্ট আমরা পেলাম ই নট সেল। ই নট সেল পেলাম। এবার আমাদের লাগবে ই সেল। ই সেল বার করতে গেলে ওখানে তো আবার কেসি বসবে, তো কেসি বসতে গেলে আগে ওভারঅল সেল রিয়াকশনটা লিখতে পারতে হবে। তাহলে ওভারঅল সেল রিয়াকশনটা মনে মনে এইভাবে দেখো, একটা ট্রিক দেখিয়ে দিই। ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম রিয়াকশানের লেফট সাইডে থাকবে, সেকেন্ড টার্ম আর ফোর্থ টার্ম রিয়াকশানের রাইট সাইডে থাকবে। কিভাবে হচ্ছে, যে আসলে জিঙ্কের অক্সিডেশন হচ্ছে, জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ কনভার্ট হয়, আর ক্যাডমিয়াম 2+ জিঙ্কের ছেড়ে দেওয়া ইলেকট্রন দুটো অ্যাকসেপ্ট করে ক্যাডমিয়ামে কনভার্ট হয়। আমি আর সলিড অ্যাকোয়াস লিখছি না, ঠিক আছে। এই টু ইলেকট্রন কেটে গেল, এই দুটো কেটে যাচ্ছে, এখান থেকে তৈরি হলো জিঙ্ক প্লাস CD2+, এখান থেকে তৈরি হচ্ছে ক্যাডমিয়াম CD প্লাস জিঙ্ক 2+। তাহলে দেখ, ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম জিঙ্ক আর ক্যাডমিয়াম 2+, রাইট লেফট সাইডে জিঙ্ক 2+ আর ক্যাডমিয়াম রাইট সাইডে, এই হলো। এবার এই ইকুয়েশনের ই সেল আমরা যদি বার করি, ই সেল ইকুয়াল টু ই নট সেল -0.059
বাই এন, কত ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন, 2 ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন, লগ কনসেন্ট্রেশন অফ ক্যাডমিয়াম, কনসেন্ট্রেশন অফ জিঙ্ক 2 প্লাস, ক্যাডমিয়াম সলিড আছে বলে তার সে অ্যাক্টিভিটিটা 1 হয়ে যাবে, তাই সলিড কোনো সাবস্টেন্স লিখছি না। সেম গোস ফর সলিড জিঙ্ক, সলিড জিঙ্কের তাহলে কনসেন্ট্রেশন লিখবো না, অ্যাক্টিভিটি 1 হয়ে গেছে, এটা বসলো। এবার ইন্ডিভিজুয়াল মোলার কনসেন্ট্রেশন এখানে বলা রয়েছে, সেটা এখানে পুট করতে হবে। ই সেলের ভ্যালুটা তো আমরা, ই নট সেলের ভ্যালুটা তো আমরা বার করেই ফেলেছি, 0.36 ভোল্ট মাইনাস 0.059, আমি টোটাল ভ্যালুটা একবারে বার করে বসাচ্ছি, ঠিক আছে। 0.059 ডিভাইডেড বাই 2 ইন্টু লগ 10 লিখে দিলাম, ইন্টু লগের ডিভাইডেড বাই জিঙ্ক 2 প্লাস 0.0004, দেখতে পাচ্ছিস 0004 ডিভাইডেড বাই 0.2 ক্যাডমিয়ামের, ব্র্যাকেট ক্লোজ, ভ্যালু বেরিয়ে আসছে মাইনাস, আগে একটা অলরেডি মাইনাস আছে, আমি শুধু এইটুকু টার্ম বসিয়েছি, ঠিক আছে। ভ্যালু বেরিয়ে আসছে অলরেডি মাইনাস, তাহলে মাইনাস মাইনাসকে করবে প্লাস, 0.0796, তাহলে এখান থেকে কত ভ্যালু আসবে আমার যেটা অ্যান্সার, ছাড় টোটালি 0.36 প্লাস 0.0796, 796কে আমি 796 8ও করে দিই, 0.08ও লিখে নিতে পারতাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, টোটালটা লিখি, তাহলে আসছে 0.4396, মানে পরের হোল নাম্বার 0.44ও নিতে পারতাম। তাহলে যতটা আমার ক্যালকুলেটর আছে, আমি যতটা অ্যাকিউরেট ডেটা লিখতে পারি, আমি ততটা অ্যাকিউরেট ডেটাই লিখে দিলাম। তো ততটা অ্যাকিউরেট ডেটা লিখলে আমার মোটামুটি কত এলো, 4396 ভোল্ট। হ্যাঁ, তাহলে এটা আমরা ই সেল পেয়ে গেলাম, তাহলে ই সেল পেয়ে গেলাম। এবার আমাকে ডেল জির ভ্যালু বার করতে দিয়েছে। ডেল জির ভ্যালু বার করার আমার ফর্মুলা হচ্ছে, এখানে প্লাস করে আমি নেক্সট পেজে লিখি, ডেল জির ভ্যালু বার করার ফর্মুলা হচ্ছে যে, দেখ ফর্মুলাটা হচ্ছে ডেল জি ইকুয়াল টু, এখানটা ইয়েলোটা হোয়াইটটা ভালো লাগবে, ডেল জি ইকুয়াল টু আসে ডেল জি নট, ঠিক আছে, ডেল জি থেকে ডেল জি নট আসে প্লাস আরটি এলএন কেস, আরটি এলএন কিউসি লিখতে হয় এখানে, কারণ ইকুইলিব্রিয়াম এখনো আসেনি কিউসি। এবার অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন ইকুইলিব্রিয়াম রিচ করে তখন ডেল জির ভ্যালু 0 হয়ে যায় আর কিউসিটা কেসি হয়ে যায়। সেই পার্টিকুলার সিচুয়েশনে এটার ভ্যালু 0 হয়ে যাবে, তখন ভ্যালুটা হয়ে যায় ডেল জি নট ইকুয়াল টু মাইনাস আরটি এলএন কেসি। এই হচ্ছে ব্যাপার, তোকে ডেল জি নটের ভ্যালু বার করতে দিয়েছে, ঠিক আছে। সো এবার এটা তো না হয় কেসির ভ্যালু থাকলে এই ফর্মুলাটা ইউজ করতি, তাহলে এখানে তুই কেসির ভ্যালুটা থাকলে তো নয় তুই এটা ইউজ করতি, কিন্তু এখান থেকে আরেকটা ভ্যালু আমাদের আসে, ডেল জি নটের সাথে ই নট সেলের ভ্যালু আসবে। তো এটা আমি এখান থেকে এটা বোঝাতে চাইছি যে ডেল জি নট ইকুয়াল টু মাইনাস এনএফ ই নট সেল, এই ভ্যালুটা আমাদের বসবে। এটা একটা আলাদা নিউমেরিক্যাল হতে পারে, দিতেই পারে, এটা থার্মোডাইনামিক্সের নিউমেরিক্যাল। এবার এন হচ্ছে 2, ফ্যারাডে হচ্ছে 96,500, অলমোস্ট ইকুয়াল টু, তুই এক্স্যাক্ট ভ্যালুটাও বসাতে পারিস 884 বা 85 মতো। আর ই নট সেলের ভ্যালুটা আমরা পেয়েছি 0.36 ভোল্ট। আগে নেগেটিভ সাইন থাকবে, ডেল জি নটের ভ্যালু নেগেটিভ থাকলে তবে আমরা বুঝতে পারবো যে রিয়াকশানটা নেগেটিভ হলে তবে রিয়াকশানটা স্পন্টেনিয়াস। 2 ইন্টু 96,500 ইন্টু 0.36, তাহলে আসবে এটা মোটামুটি 69.48 ইন্টু 10 কিউব জুলস, মানে 69.48 কিলোজুল। এটা এখান থেকে ভ্যালুটা বেরিয়ে আসবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। তাহলে আমাদের ডেল জি নট আর আমরা ই সেলের ভ্যালু আমরা বার করে ফেললাম এই নিউমেরিক্যালটা। নেক্সট নিউমেরিক্যালে যাই। আচ্ছা, পোলার দ্রাবকে SN1 রিয়াকশনের গতি বৃদ্ধি পায় কেন? এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, আমি বিষয়টা বুঝিয়ে নিই, ছোট্ট করে লিখে নিই, তারপরে আমি আমার গ্র্যাজুয়েশনের নোটের ছবি তোলা আছে সেটাকে আমি এখানে পেস্ট করে দেবো। এবার অনেকটা বড় পিডিএফ থাকবে, এখানে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নিবি। ওই পার্টিকুলার ইমেজটাকে একটু ক্লিয়ারলি দেখার জন্য ভিডিওটাকে 1080p-তে কিছুক্ষণের জন্য একটু স্ট্রিম করে নিস, মানছি এটা একটু বেশি খাবে। ওই পার্টিকুলার ছবিটা যেটা অ্যাড করবো সেটার কোয়ালিটিটা একটু জুম ইন, মানে রেজলিউশনটা না বাড়ালে ছবিটা ভালো করে বুঝতে পারবি না, ঠিক আছে। তো এটার উত্তরটা করে, এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, কেন আমাদের পোলার দ্রাবক লাগছে, ঠিক আছে। পোলার দ্রাবক মানে কি? পোলার দ্রাবক মানে হচ্ছে এমন একটা সলভেন্ট যে সলভেন্টে ডেল্টা পজিটিভ এবং ডেল্টা নেগেটিভ
দুটো এন্ড রয়েছে, মানে যেখানে পজিটিভ নেগেটিভ সেপারেশন রয়েছে। বুঝতে পারছি কথাটা, যেখানে পজিটিভ নেগেটিভ সেপারেশনটা রয়েছে। সো পজিটিভ নেগেটিভ সেপারেশন দরকার কেন? অ্যাপ্রোটিক হলে কেন হবে? অ্যাপ্রোটিক ইন দ্য সেন্স নন পোলার কেন হলে হবে না? পোলারই কেন লাগবে? পোলার মানে ধরো H2O, H2O তে অক্সিজেনের মাত্রাতে ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেনের মাত্রাতে ডেল্টা পজিটিভ, তো একটা পোলার সিস্টেম, তাহলে পোলার কেন লাগছে? আগে SN1 এর যেটা রেট ডিটারমাইনিং স্টেপ, SN1 এর ফার্স্ট স্টেপে কি হয়? SN1 এর ফার্স্ট স্টেপে হয় সাবস্ট্রেট থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি করে। যেমন আমি যদি বলি CH3(3)Br, কি বলি CH3(3)CBr, এটা যদি বলি ফার্স্ট স্টেপে ব্রোমিনটা বেরিয়ে যায়, ব্রোমিন বেরিয়ে গিয়ে তোরকে কি তৈরি করে দেয়? ব্রোমিন বেরিয়ে গিয়ে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি করে দেয়, একটা এই কার্বোক্যাটায়নটা তৈরি করে। তাহলে ফার্স্ট স্টেপে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, মাঝখানে গ্যাপ রেখেছে কেন? এই কার্বোক্যাটায়নটা তৈরি হওয়ার জন্য এটাকে কি স্টেটের মধ্যে দিয়ে যেতে হয়? CH3(3) তো আছেই, এবার এখানে যে কার্বন আর এই ক্লোরিন ব্রোমিনের বন্ডটা ব্রেক হয়, দিয়ে বেরোতে চাইছে, মানে এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ, নতুন করে চার্জ সেপারেশন স্টার্ট হচ্ছে। এটা ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে কার্বোক্যাটায়নটা তৈরি হতে যাচ্ছে ফার্স্ট স্টেপে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাবস্ট্রেটের থেকে ট্রানজিশন স্টেট ইজ মোর পোলার, ঠিক আছে? সো দ্য ট্রানজিশন স্টেট ইজ more polar than the substrate. এবার যদি আমার কাছে পোলার সলভেন্ট থাকে, সেই পোলার সলভেন্ট এই মোর পোলার যে ট্রানজিশন স্টেট আছে, সেই ট্রানজিশন স্টেটের পজিটিভ এবং নেগেটিভ দুটো এন্ডের সাথে ইন্টারাকশন করতে পারে এবং টোটাল ট্রানজিশন স্টেটটাকে ভালো করে সলভেটেড করে রাখতে পারে, ফলে ট্রানজিশন স্টেটটাকে স্টেবিলাইজড করতে পারে। এই কারণে SN1 রিয়াকশানে যদি আমরা পোলার দ্রাবক ইউজ করি, তাহলে ট্রানজিশন স্টেটটা বেটার স্টেবিলিটি পাচ্ছে, কারণ ওর পজিটিভ এবং নেগেটিভ এন্ড ভালো রকমভাবে সলভেটেড থাকছে এবং স্টেবিলাইজড হচ্ছে, ফলে SN1 রিয়াকশানের গতি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? সো মেন কথাটা হচ্ছে এর যে ট্রানজিশন স্টেটের থ্রু কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার স্টেপটাই তো আমার স্লো স্টেপ, এই স্টেপটাই তো আমার SN1 রিয়াকশনের রেট ডিটারমাইনিং স্টেপ, স্লো স্টেপ রেট ডিটারমাইনিং স্টেপ। এরপরে তো না হয় সেকেন্ড স্টেপে এখানে নিউক্লিওফাইলটা রিয়াকশন করবে, ঠিক আছে? কিন্তু ফার্স্ট স্টেপটাই মেন। তাহলে ফার্স্ট স্টেপে ট্রানজিশন স্টেটে যে ট্রানজিশন স্টেটের থ্রু যাচ্ছে, সেই ট্রানজিশন স্টেটটা মোর পোলার হয় সাবস্ট্রেটের থেকে। ট্রানজিশন স্টেটকে স্টেবল করতে হবে, তার জন্য পোলার সলভেন্ট যদি আমরা ইউজ করি, পোলার সলভেন্টের পজিটিভ এবং নেগেটিভ এন্ড দুটোকেই ভালো করে সলভেটেড করে রেখে ট্রানজিশন স্টেটকে স্টেবিলাইজড করতে পারে, এর ফলে পোলার দ্রাবকে SN1 রিয়াকশনের গতি বৃদ্ধি পায়। আমি এবার একটা ছবি অ্যাড করছি, সেই ছবিটা কি বলি, একটু ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নে, ঠিক আছে? না হয় এটা অনেকটা বড় একটা ইমেজ এবং অনেক ইনফরমেশন লেখা রয়েছে এক জায়গাতে, সো সেই ইনফরমেশনগুলো হয়তো বুঝতে পারবি না বা দেখতে পারবি না যদি কোয়ালিটিটা একটু না বাড়াস। এটাই আমার বলার। এটা আমার একটা গ্র্যাজুয়েশনের নোট থেকে নেওয়া, তো এটাকে ঠিক আছে এখানে মাঝেই থাকুক, যা হ্যাঁ এসে গেছে, এটা মাঝেই থাকুক, তাহলে ছবিটার দিকে একটু ভালো করে দেখ এই জিনিসটা কি বলেছে। আমি একটু বিষয়টা পড়ে দিই, যদি আমি পড়ে দিলে তোর বুঝতে সুবিধা হয়। এত ইনফরমেশন লিখতে হবে না, এটা তাদের জন্যই আমি অ্যাড করলাম যারা এই বিষয়টাকে আর একটু ভালো করে ডেপথে বুঝতে চায়। কি লেখা রয়েছে? ইন এ SN1 রিয়াকশন দ্য রেট ডিটারমিনিং স্টেপ ইজ দ্য আয়োনাইজেশন স্টেপ অফ দ্য সাবস্ট্রেট টু ফর্ম আ কার্বোক্যাটায়ন। তাহলে আমরা খুব ভালো করেই জানি যে কার্বোক্যাটায়ন ফর্মেশনের থ্রু যায়, তাহলে কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে, তাহলে পোলারাইজেশন হচ্ছে। Now the transition state through which light reflection আসছে পড়তে পারছি না, through which the cationic intermediate is formed, এটা ইম্পর্টেন্ট, is more polar than the substrate itself। তাহলে এটা যে ট্রানজিশন স্টেটের থ্রু যাচ্ছে, সেই ট্রানজিশন স্টেটটা মোর পোলার হয়ে যাচ্ছে। এখানে চার্জ সেপারেশনটা ডেভেলপ হচ্ছে বলে, ট্রানজিশন স্টেটটা মোর পোলার হয়ে যাচ্ছে। এনি সলভেন্ট which can stabilize the incipient মানে ডেভেলপিং কার্বোক্যাটায়ন and anion, ঠিক আছে? অ্যানায়ন বলতে এই যে অ্যানায়ন, কার্বোক্যাটায়ন, stabilizes the transition state leading to the carbocationic intermediate, বেশ,
Hydroxylic polar solvents such as water, methyl alcohol মানে methanol, formic acid, HCOH, etc. solvate both the cations and কালো চলে আসে বারবার, both the cation and anion, and thus they are capable of stabilizing the transition state. ঠিক আছে, খুব ভালো করে পরীক্ষার খাতাতে বাকিদের থেকে বেটার অ্যান্সার লিখতে চাইলে এরকম করে মাঝখানে এই ট্রানজিশন স্টেটের কথাটা লিখে দিবি, এই জিনিসটা কারোর খাতায় থাকবে না। বেশ, ইন প্র্যাকটিস অরিজিনাল সিচুয়েশনে আমি লাইন বাই লাইন পড়ে দিচ্ছি, কারণ ঘিঞ্জি হয়ে আছে, পড়ে হয়তো বুঝতে পারবি না, অসুবিধা হতেই পারে হাতের লেখাটা এরকম করে হঠাৎ করে দেখে বুঝতে। ঠিক আছে, ইন প্র্যাকটিস দ্য পোলার প্রোটিক সলভেন্ট স্টেবিলাইজেস, পোলার প্রোটিক সলভেন্ট মানে পোলার সলভেন্ট, প্রোটিক মানে যে H+ আয়ন দেয়, প্রোটন রয়েছে তার আন্ডারে, স্টেবিলাইজ প্রোটন মানে আবার প্রোটন পার্টিকেল নয়, H+ আয়নকে আমরা প্রোটন বলি, কারণ H+ আয়নে প্রোটন ছাড়া আর কিছুই নেই। স্টেবিলাইজেস বোথ দ্য সাবস্ট্রেট অ্যান্ড দ্য ট্রানজিশন স্টেট, as the transition state is more polar than the substrate, these solvents stabilizes the transition state better than the substrate, thus the free energy of activation gets lowered and the rate enhancement is observed. রিঅ্যাকশনের গতি কেন বৃদ্ধি পায়? এই কারণে। যতদূর বলে দিলাম এতদূর একটু নিজের মতো করে যদি খাতায় লিখে নিতে পারিস, ছোট্ট করে টোটাল যেটা বুঝলি সেটাকে যদি নিজের মতো করে ভাষায় লিখে নিতে পারিস, তোর থেকে বেটার অ্যান্সার কারোর খাতায় থাকবে না। এবং আমি আশা করব খাতাতে এই যে বিষয়টা দেখানো রয়েছে এটাকে একটু ভালো করে দেখাবি, স্যার খুবই খুশি হবে যে এক্সামিনার খাতা দেখবে। ঠিক আছে, এটা থাকলো এখানে। নেক্সট টপিকের দিকে যাই। নেক্সট টপিক মানে নেক্সট কোশ্চেনের দিকে। এবার আমাদের কিছু অর্গানিকের রিয়াকশন করতে হবে। এটা তো কিছু বলার নেই, ছোট ক্লাসে তো আমি তার মেকানিজম ধরে ধরে দেখাতে পারছি না, এগুলো একটু দেখিয়ে দিচ্ছি, কতগুলো রিয়াকশন একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই আমার বলার প্রথমে ক্লিন হলো। হ্যাঁ, Br2 এ তো মুখে মুখে হয়ে যাবে রে, এ তো আর নতুন করে বলার কিছু নেই। তাহলে এই রিয়াকশন দেখ, এটা তো ইজি, আর শেষের দিকে থাকবে আর একটু কিছু টাফ কোশ্চেন থাকবে। তাহলে প্রথম কথা বল, এখানে এ আর বি দিয়েছে, Br2 দিয়ে রিয়াকশন করলে কি হবে? এক নম্বরের আমি প্রোডাক্ট লিখছি। এক নম্বর প্রোডাক্ট হচ্ছে অর্থো আর প্যারা পজিশনে ব্রোমিন ঢুকে যাবে, OH ব্রোমিন আর OH ব্রোমিন, এটা মেজার। এই হচ্ছে তোর এ আর বি, অপশন 1। 2 নম্বরের কোশ্চেনে কি বলেছে? 2 নম্বরের কোশ্চেনে বলেছে ও এটা B2H6 অ্যাড হচ্ছে, B2H6 অ্যাড হচ্ছে, তারপরে NaOH H2O2 দিলে কি হয়? B2H6 অ্যাড করলে আমাদের টার্মিনাল অ্যালকোহল তৈরি হয়। তাহলে এখানে 2 নম্বরের উত্তর কি হবে? টার্মিনাল পজিশনে অ্যালকোহল মানে CH3, এখানে CH পার্টটা হাইড্রোজেন ঢুকে CH2 হবে, আর এই পার্টটা CH2OH এ কনভার্ট হয়ে যাবে, হয়ে গেল C। 3 নম্বরে OH অনাদ্র ZnCl3 HCl NH3 দিয়ে তুই যদি রিয়াকশন করিস, NH3 দিয়ে যদি রিয়াকশন করিস, এখানে কি প্রোডাক্ট হবে দেখবি, বইয়ে সুন্দর করে দেওয়া আছে, অ্যানিলিন আসবে, বেঞ্জিন রিং NH2। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। 4 নম্বরের উত্তরটা আমি এখানেই লিখে দিচ্ছি। 4 নম্বরের উত্তর আসবে বেঞ্জিন রিংয়ে ক্লোরিন হলো। আর 5 নম্বর এটা বার্চ রিডাকশন। হ্যাঁ, এটার মেকানিজম না করলে এই প্রোডাক্টটা কিভাবে আসছে, এই প্রোডাক্টটা আমার তোকে বোঝানো তো সম্ভব হবে না এইভাবে মুখে মুখে আন্দাজে, মানে মুখে মুখে এইভাবে এরকম করে ভাববি, এরকম করে ওরঙ্গ হবে না, এটার মেকানিজম দেখতে হবে, বার্চ রিডাকশনের মেকানিজম দেখতে হবে, নয়তো এই প্রোডাক্টটা বুঝবি না। তাহলে আপাতত এটা এরকম করে লিখে দিলাম, কিছু করার নেই, এটা এরকম থাকলে এরকম প্রোডাক্ট লিখতে হবে। যেহেতু এখন তো আর থিওরি বসিয়ে পড়ানোর বা বোঝানোর উপায় নেই, এটা যদি এমনি পড়ানো হতো, মানে গোটা বছর ধরে পড়াচ্ছি, তখন এগুলোকে একটু ডেপথে আলোচনা করা যায়। এই হচ্ছে তোর 5টা প্রোডাক্ট হয়ে গেল, 4-5 এরকম করে লিখলে এইগুলোই অ্যান্সার করা, এই অর্গানিকের এই কোশ্চেনের অ্যান্সারগুলো করাই সুবিধা, খুব তাড়াতাড়ি মার্কস পাওয়া যায়, কিন্তু তার জন্য অনেক অর্গানিক পড়তে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখ, আবার একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের কোশ্চেন। ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের কোশ্চেন কি বলছে? বলছে একটা প্রথম ক্রম বিক্রিয়া শুরু হওয়ার 10 মিনিট আর 20 মিনিট পর গতিবেগ পেলাম 0.04 মোল পার লিটার, লিটার কেন বলছি, মোল পার লিটার, হ্যাঁ ঠিক আছে, মোল পার লিটার পার সেকেন্ড, 0. ড্যাশ হয়ে গেছে, এটা 0.03 মোল পার লিটার পার সেকেন্ড হলে বিক্রিয়ার হাফ লাইফ বার করতে দিয়েছে। তাহলে তোকে যেটা বার করতে দিয়েছে সেটার ফর্মুলাটা আমরা ভাবি। আমাকে টি হাফ বার করতে দিয়েছে, মানে 0.693/K লাগবে। রিয়াকশনের রেট কনস্ট্যান্টটা পেয়ে গেলেই হাফ লাইফ বেরিয়ে যাবে। তাহলে আগের ইনফরমেশনটা 10 আর 20 মিনিটে দিয়েছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস ওই 10 আর 20 মিনিটের ইনফরমেশনটা আমার কিসের জন্য দিয়েছে? 10 আর 20 মিনিটের ইনফরমেশনটা দিয়েছে কেটাকে ওখান থেকে বার করে আনার জন্য। তাহলে এখান থেকে আমরা কেটাকে বার করার চেষ্টা করি, চল।
প্রথমে 10 মিনিট, তাহলে রিয়াকশনের রেটটাকে দিয়ে আমাকে বার করতে হবে। তাহলে দেখ কীভাবে করতে পারিস, একটু মাথা লাগা, কী করা যেতে পারে এটাকে সলভ করার জন্য। ভাব আমরা কি করতে পারি। সিম্পল একদম, ফার্স্ট অর্ডার যে আমাদের রেট লয়ের যে ইকুয়েশান, সেই রেট লয়ের ইকুয়েশান দিয়ে আমাদের ভাবতে হবে এটাকে আমরা কি করতে পারি। ফার্স্ট অর্ডার রিয়াকশান, তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশান মানে আমরা জানি রেট ইজ প্রপোর্শনাল টু এ, মানে রেট কনস্ট্যান্ট ইন্টু এর পাওয়ারের সাথে, এর পাওয়ার 1 এর সাথে সমান হবে। এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। এবার একটা রেট, দুটো আলাদা আলাদা টাইমে দুটো আলাদা আলাদা রেট আমার কিন্তু এখানে বলা রয়েছে। তাহলে আমি একটা বলতে পারি যে রেটকে আমি আর লিখছি, ঠিক আছে। তাহলে R1 ইকুয়াল টু কে, একটা পার্টিকুলার রিয়াকশান, ওই সিচুয়েশানে বললাম A1। এবার 10 ওখানে R1 ইকুয়াল টু, এটা একটা সিচুয়েশান। আরেকবার তাহলে ওখানে রেট বলা রয়েছে, আর একটা সিচুয়েশান কি আছে, আর একটা সিচুয়েশান বলেছে R2 ইকুয়াল টু কে, কে তো চেঞ্জ হবে না, একটা সিঙ্গেল একটা সেম রিয়াকশানই চলছে, আলাদা আলাদা টাইম, এটা 2 বললাম। এদের দুজনকে আমি যদি ডিভাইড করে দিই, ঠিক আছে, এরকম করতে লেখা উচিত নয় R1/R2 ইকুয়াল টু, আমি কাজ কমাচ্ছি বলে, তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি যদি ডিভাইড করে দিই, আমার কে আর কে কেটে যাবে, কে আর কে আমার কেটে যাবে। R1 আর R2 এর ভ্যালু জানি, তাহলে A1/A2 এর আমরা ভ্যালুটা এখান থেকে বার করতে পারবো। R1 কত, 0.04 বাই 0.03, এখান থেকে আমরা A1 আর A2 এর ভ্যালুটা আমরা বার করতে পারলাম দুটো আলাদা আলাদা সিচুয়েশনে। কত পেলাম, বেসিক্যালি এলো A1/A2 হচ্ছে 4/3। এবার ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের যেটা আমাদের ইন্টিগ্রেটেড রেট ল, সেই ইন্টিগ্রেটেড রেট লটা কি ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের, KT ইকুয়াল টু 2.303 লগ A ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই A0/A যদি লিখি, যেখানে A0 মানে আমরা যেটা অন্যভাবেও তুই দেখে অভ্যস্ত, এটাকে তুই জানিস যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর এই A মানে হচ্ছে কতটা পড়ে রয়েছে, মানে A মাইনাস এক্স, যদি এক্স অ্যামাউন্ট হয়ে যায় তাহলে কতটা পড়ে রয়েছে, এটার মিনিংটা এটাই, A/A মাইনাস এক্স যেটা লিখতাম সেটাই বোঝাচ্ছি। এবার তুই দুটো ইন্ডিভিজুয়াল টিতে, দুটো আলাদা আলাদা টিতে তুই ইকুয়েশান দুটোকে লিখে নিতে হবে, সেখান থেকে ডিভাইড করব, তাহলে A1 আর A2 এর অনুপাতটা আমরা জানি, সেই ভ্যালুটা আমরা ওখানে বসিয়ে দিতে পারবো। তাহলে ওইভাবে আমরা কে এর ভ্যালুটা বার করে নিতে পারবো। দেখি দুটো আলাদা আলাদা সিচুয়েশান, যখন 10 মিনিট, তাহলে 10K ইকুয়াল টু 2.303 লগ A0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো দেওয়া নেই, কিছু করার নেই, আর 10 মিনিটে যে কনসেন্ট্রেশন সেটাকে আমি আগে 1 লিখেছিলাম, ঠিক আছে, 10 মিনিটে কনসেন্ট্রেশনটাকে A1 লিখেছিলাম, এটা পেলাম। আর 20 মিনিট, তাহলে 20K ইকুয়াল টু 2.303 লগ A0 বাই A2, এটা আমরা পেলাম। এবার যদি আমি বিয়োগ করে দিই, ধর এই ইকুয়েশনটাকে আমি বললাম 1 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমি বললাম 2 নম্বর ইকুয়েশন। এবার যদি 2 - 1 করি, রাবারই আছে খালি, 2 - 1 আমি যদি করি, 2 - 1 করলে 10K, 20K মাইনাস 10K, তাহলে শুধু 10K পড়ে থাকবে, 20 - 10, 2.303 আমি কমন নিলাম, এটা মাইনাস এটা, তাহলে লগ এম মাইনাস 2.303 কমন, তাহলে লগ এম 2 - 1 লগ এম মাইনাস লগ এন, তাহলে লগ এম বাই এন, তাহলে লগ এম বাই এন হচ্ছে মানে কি, লগ এম বাই এন হচ্ছে মানে A0 বাই এটা ডিভাইডেড বাই A0 বাই A1, এটা কাটবে, এটা 2, এটা কাটবে, তাহলে A1টা উপরে উঠে আসবে, তাহলে এখান থেকে আলটিমেটলি পাবো লগ A1 বাই A2, A1 বাই A2 এর ভ্যালুটা আমরা জানি 4/3, তাহলে ওখানে 4/3 বসিয়ে দেবো, তাহলে 10K ইকুয়াল টু এখানে 4/3 বসাই, লিখি 2.303 লগ 4/3, তাহলে লগ 4/3 এর ভ্যালু আমি টোটালটা ভ্যালু লিখি, কে দিয়ে একদম 10 দিয়ে ডিভাইড করে দেবো, হ্যাঁ, দিয়ে আমি ভ্যালুটা লিখছি, তাহলে 2.303 ইন্টু লগ 4/3 ভ্যালু এলো 0.2877, ওটাকে আমাকে আবার 10 দিয়ে ডিভাইড করতে পারে, কারণ আমি একবারে কে এর ভ্যালুটা বার করে দেবো, হ্যাঁ, অ্যান্সার ডিভাইডেড বাই 10, তাহলে কে ইকুয়াল টু 0.02877, ফার্স্ট অর্ডারের যেটা হয়
সেটা হচ্ছে এক্ষেত্রে মিনিট ইনভার্স বেরিয়ে আসবে, কারণ টাইমগুলোকে আমি সব মিনিটে বসিয়েছিলাম। এবার এই ফর্মুলাটা তো আমরা জানি, এই ফর্মুলাটাতে কে এর ইউনিটটা আমরা যেই বসিয়ে দেবো কি হয়ে যাবে, টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই দ্য 0.693 ডিভাইডেড বাই কে হচ্ছে 0.02877। তাহলে মিনিট ইনভার্স আছে, মিনিট বেরিয়ে চলে আসবে 0.693 ডিভাইডেড বাই 0.02877 কত আসছে 24.08 মিনিট। এবার তুই পরীক্ষাতে হয়তো করতে পারতিস 0.2877কে 288 অ্যাজামশন করে নিতে পারতিস, তাহলে 288 যদি অ্যাজামশন করতাম তাহলে 20.06 হতো, কিন্তু মানে এই টোটালটাকে আমি যদি 77 না লিখে 8 লিখতাম তাহলে কি আসতো 20.06। ওটুকুর জন্য তো নাম্বার কাটবে না, ওটা সেটা নিয়ে তো চিন্তা নেই, বাস এইভাবে একটা কাইনেটিক্সের নিউমেরিক্যাল আসতে পারে। এবার আবার কি আছে, আচ্ছা সেই মলিকিউল চিনতে হবে, কি করে করতে হবে দেখা যাক। মলিকিউল কি দিয়ে স্টার্ট করতে বলেছে, মলিকিউল স্টার্ট করতে বলেছে আমাদের CH3H6O সংকেত বিশিষ্ট জৈব যৌগকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে বিক্রিয়া ঘটালে বি পাওয়া যায়, এ এবং বি উভয়কে I2NOH দিয়ে বিক্রিয়া ঘটালে আয়োডোফর্ম পাওয়া যাবে। ভালো কথা। এবার আমরা জানি আয়োডোফর্ম রিয়াকশন যারা দেবে তাদের মধ্যে অতি অবশ্যই CH3CO অথবা CH3CHOH এই পার্টটা থাকতে হবে। তাহলে বলছে এ এবং বি উভয়েই আয়োডোফর্ম রিয়াকশন দেয়, তাহলে এখান থেকে বুঝতে পারছি এ তাতে CH3CO বা CH3CHOH বা CH3O পার্ট থাকতেই হবে। এবার দেখ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিয়াকশন হওয়ার ফলে বি পাওয়া যাচ্ছে, তাহলে আমরা একটা জানি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিডিউসিং এজেন্ট, এবং আমরা জানি অ্যালডিহাইড বা কিটোনের রিডাকশন হলে অ্যালকোহলই আসতে পারে। তাহলে এই ব্যাপারটা থেকে আমরা অ্যাজাম্পশন লাগালাম C3H6O তে প্রবাবলি CH3CO পার্টটা রয়েছে। তাহলে ওটাকে যদি অ্যাজাম্পশন আমি ধরি CH3CO আমি যদি লিখি, তাহলে টোটাল অক্সিজেন পেয়েছি, দুটো কার্বন আমার ফিল আপ হয়েছে, তার মানে মাস্ট বি এদিক থেকে একটা কার্বন থাকবে, 3টে কার্বন একটা অক্সিজেন, তাহলে এখানে আমি যদি একটা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে প্রবাবলি এটা মিলছে। এবার বাকিগুলো আমরা করার চেষ্টা করি, মানে আমি এটাকে বলে নিলাম এ, এবার এটাকে রিয়াকশন করাচ্ছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিয়াকশন করলে কি হবে, একটা H মাইনাস এখানে অ্যাটাক করবে, বুঝলি, একটা H মাইনাস এখানে অ্যাটাক করবে, এটাকে খুলে দেবে, তাহলে O মাইনাস হবে CH3CHO মাইনাস একটা CH3 থাকবে, পরে ওইটা সলিউশন থেকে H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করে OH এ কনভার্ট হবে। তাহলে ওটা সেখান থেকে তুই যদি করিস বি আকারে কি পাচ্ছিস, তাহলে ভাব, তাহলে ওখান থেকে একটা অ্যালকোহল আসবে, সেই অ্যালকোহলে CH3CHOH পার্টটা কিন্তু থাকছে, রাইট। তাহলে সেটা যদি লিখি CH3 হাইড্রোজেনটা আমার এলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের থেকে, এটা OH হলো, এখানে CH3 হলো, তাহলে এটাকে আমি ভাবতে পারি, আমি যে বিটা ভাবছি সেই বিটা প্রবাবলি এটা হতে পারে, যে বিটা ভাবছি এটা হতে পারে, হলো। বাকিগুলো যদি মিলে যায় তাহলে জানবে এটা ঠিকই করছি আমরা, তাহলে এখনো হলো। এরা দুজনই আয়োডোফর্ম দেবে, এর কাছে CH3O পার্ট আছে, এর কাছ থেকে CH3CHOH পার্ট আছে, তাহলে এরা দুজনাই আয়োডোফর্ম রিয়াকশন দেবে। তাহলে এটা যদি I2NaOH দিয়ে রিয়াকশন করানো হয়, I2NaOH দিয়ে রিয়াকশন করালে কি হবে, একটা CHI3 দেবে আর একটা CH3COO মাইনাসে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আয়োডোফর্ম দেবে। আচ্ছা আয়োডোফর্ম পাওয়া যায়, যদি আয়োডোফর্মের প্রোডাক্টটা লিখতে বলেনি তাহলে ঠিক আছে, তাও আমি যদি লিখি এখানে CHI3 পাবো, আয়োডোফর্ম পাবো, আয়োডোফর্মকে আমরা পাবো, আর বাকি CH3COO মাইনাস আর Na প্লাস আসবে, ঠিক আছে। যদি আয়োডোফর্ম এর করতে বলে, বি এর ওইভাবে আয়োডোফর্ম রিয়াকশনটা করে নিবি, যদি আয়োডোফর্ম রিয়াকশন করতে বলেনি বলে আমি এটা লিখছি না। এবার বলছে একে BaOH এর উপস্থিতিতে রিফ্লাক্স ঘটানোর পর আয়োডিন সহযোগে উত্তপ্ত করা হলো, তাহলে BaOH একটা বেস, I2 দিয়ে যখন উত্তপ্ত করা হবে ওখানে হবে নিরুদন, তাহলে এটা অ্যালডল কনডেনসেশন করতে হবে, তাহলে CH3 দুটো অ্যাসিটোনের অ্যালডল কনডেনসেশন করতে হবে আমাদের, তাহলে এখানে তো আমরা A আর B পেয়ে গেলাম। এবার লাস্টের যে কাজটা করতে বলেছে সেটা করি।
CH3 C ডবল বন্ড ও CH3 দুটো অ্যাসিটোন মিলে কাজ করবে, তাই তো? আগের দিন ভাবতে বলেছিলাম মেকানিজম না লিখেও কিভাবে আমরা প্রোডাক্ট লিখতে পারি। ভাববো একজনের এটা কার্বনিলের রেসপেক্টে এটা আলফা কার্বনের কোনো একটা হাইড্রোজেন আর একজনের অক্সিজেনের সাথে জুড়ে যাবে, আর এই কার্বনটা এসে এর কার্বনিল কার্বন যে আলফা কার্বনটা যার কাছ থেকে হাইড্রোজেনটা বেরিয়েছে সেই কার্বনটা এসে এই কার্বনিল কার্বনের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এটা যদি আমরা মনে মনে ভাবি তাহলে আমরা লিখতে পাবো এরকম একটা কম্পাউন্ড CH3, বা বেঁকিয়ে না লিখে আমি যদি এইভাবেই লিখি, এটাতে CH3 একটা আছে, CH3 একটা আছে, এই অক্সিজেনটা OH এ কনভার্ট হয়ে যাবে, এর কাছ থেকে এই কার্বনটা এই CH2টার সাথে বন্ড করবে, C ডবল বন্ড ও CH3, তাহলে এটা আমার অ্যালডল প্রোডাক্টটা পেলাম। তাহলে অ্যালডল প্রোডাক্ট এভাবে লিখতে হয়। এবার অ্যালডল প্রোডাক্ট পাওয়ার পর আমার কী হবে, অ্যালডল কন্ডেনসেশন হবে, এই দিকের আলফা হাইড্রোজেন আর এই মিলে, মানে এই যে CH2, এই যে CH3 এর একটা হাইড্রোজেন নিয়ে এখান থেকে এটা বেরিয়ে গিয়ে এখানে একটা ডবল বন্ড হতে পারে, ট্রু, কিন্তু সেটা টার্মিনাল ডবল বন্ড হবে। ও কি করতে চাইবে, ও চাইবে ইন্টারনাল এই যে কার্বন এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নিরোধিত হতে চাইবে। তাহলে I2 দিয়ে রিয়াকশন করলে এখানে একটা অ্যালডল কন্ডেনসেশন হবে, সেই অ্যালডল কন্ডেনসেশনের ফলে কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড তৈরি হবে। ডবল বন্ড তৈরি হওয়ার পর এই কার্বনের তো একটা হাইড্রোজেন অলরেডি আছে, আমি এখানে সিস ট্রান্স ওইসব কিছু লিখছি না, কারণ সেসব আমাকে লিখতে বলেনি যে সিস না ট্রান্স না কি, আমার দরকার নেই, আমি এরকম করে লিখে দিলাম বাকিটা। ঠিক আছে, এটা I2 দিয়ে রিয়াকশন করলে আলটিমেটলি অ্যালডল কন্ডেনসেশন করতে দিয়েছে, অ্যালডল বানিয়ে কন্ডেনসেশন করতে দিয়েছে। একদম শেষে কি আছে, একদম শেষে আমাদের আরও কিছু রিয়াকশন করতে হবে। প্রথমে আগের যে 5টা চেঞ্জ করলাম তার থেকে এটা একটু বেটার আছে, তার থেকে এটা একটু ভালো, ওখান থেকে এক স্টেপ আপ করে রিয়াকশনগুলো দেবে তোকে করতে লাস্টের দিকে, যেহেতু পারবি সবই, কিন্তু ওটা থেকে একটু কম্পারেটিভলি টাফ রিয়াকশন আছে। প্রথমে OH আর COOH আছে, কি করলে 3টে ব্রোমিনেশন হবে, কি করলে এখানে 3টে ব্রোমিন ঢুকে যেতে পারে, কি মনে হয়? তাহলে A ব্রোমিন ওয়াটার দিয়ে দিলেই হবে। বইয়ে লেখা আছে স্পষ্ট করে স্যালিসাইলিক অ্যাসিডে, OH আর COOH থাকলে ওটা কি স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিডে কি দিতে হবে, স্যালিসাইলিক অ্যাসিড কি দিলে আমাকে এই পার্টিকুলার কম্পাউন্ড আমরা পাবো। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 2 4 6 ট্রাইব্রোমোফেনল পাবো, ব্রোমিন ওয়াটার দিয়ে রিয়াকশন করলেই হবে। বেশ, তাহলে এটা আমাদের হলো। এবার আমরা কি করব, তারপরেরটা বি তো স্যালিসাইলিক অ্যাসিড আছে, এটা করতে দিয়েছে, স্যালল বানাতে দিয়েছে, স্যালল বানাতে দিয়েছে। এই রিয়াকশনটা আমরা কি করতে পারি, ও এটা সিম্পল, এটা ছায়াপ্রকাশনীতে দেখবি আমরা স্যালিসাইলিক অ্যাসিড থেকে স্যালল আমরা কি করে বানাতে পারবো, বই খুলবি দেখবি সুন্দর করে দেওয়া রয়েছে, একটু মাথা লাগা, একটু বই খোঁজার চেষ্টা কর, হাতের কাছে যদি কার্বনিল চ্যাপ্টারটা হাতের কাছে থাকে, কি দিয়ে রিয়াকশন করতে হয়, ওখানে রিয়েজেন্ট হিসেবে লাগে ফেনল, বিয়ের রিয়েজেন্ট ফেনল লাগবে, POCl3 মিডিয়ামে। তাহলে বইয়ে খুঁজে বার করবি কোথায় স্যালিসাইলিক অ্যাসিড সিনথেসিস আছে। ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড সিনথেসিসটা দেওয়ার পর স্যালিসাইলিক অ্যাসিড থেকে বেশ কিছু ডিরাইভ প্রোডাক্ট বানানো শেখানো রয়েছে, বইয়েই দেওয়া রয়েছে, সেই ডিরাইভ প্রোডাক্ট বানানোর একটা জায়গাতেই দেখবি স্যালল দেওয়া রয়েছে। ঠিক আছে, বেশ, ফিনাইল স্যালিসাইলেট। তারপরে আমার কি আছে, এইটা সিতে এখানে কপারের নাইট্রেট দিয়ে রিয়াকশন করতে হবে, PB দিয়ে রিয়াকশন করলেও হয়, পিবির নাইট্রেট দিয়ে রিয়াকশন করলে হয়, লেডের নাইট্রেট দিয়ে রিয়াকশন করলেও হবে। এখান থেকে এটা কি করে বানাতে পারি, CH3COOH থেকে কি বানাতে হবে, CH3COOH থেকে CH3COCH3 অ্যাসিটোন আমরা কি করে বানাতে পারবো, এখান থেকে অ্যাসিটোন প্রথমে ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশন করতে হবে, ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড দিয়ে তুই যদি রিয়াকশন করিস ডি, প্রথমে 1 নম্বর স্টেপে তোকে দিতে হবে ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড দিলে 1 নম্বর স্টেপে কি তৈরি হবে, 1 নম্বর স্টেপে তৈরি হবে CH3COO মাইনাস, তো মাইনাস তো লিখতে হয় না, CH3COO
হোল টুয়াইস CA, এটা তৈরি হবে স্টেপ 1-এ। তাহলে 1 নম্বর দিতে হবে এটা, ওই অ্যারোর উপরেই 1 নম্বরে লিখতে হবে এটা, তাহলে 1 নম্বরে রিয়াকশন হয়ে এটা হবে। দিয়ে 2 নম্বরের রিয়েজেন্ট কি দিতে হবে? 2 নম্বরের রিয়েজেন্ট দিতে হবে হিট। হিট দিলেই ওখান থেকে ডিকার্বক্সিলেশন হয়ে ডেল্টা দিলেই আমার আলটিমেট প্রোডাক্ট CH3CO CH3 হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বলে CH3CO CH3 থেকে আমি এটা উল্টোটা কি করে করব, পাতি হ্যালোফর্ম রিয়াকশন করে দিলেই হবে। তো আয়োডোফর্ম লেটস আয়োডিন দি রিয়াকশন I2NOH, তাহলে আয়োডোফর্ম বেরোবে আর বাকি CH3COH হয়ে যাবে। যেমন আগের এইখানে লিখলাম, দেখ এই চেঞ্জটার ক্ষেত্রে এখানটা লিখেছি দেখ CH3CO, তাহলে এটা আর এই যেটা সোডিয়াম সল্টে অ্যাসিডিফিকেশন করে দিলেই এটা CH3COOH চলে আসবে। তাহলে অ্যাসিটোন থেকে আমরা এইভাবে কার্বক্সিলিক অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড বানাতে পারবো। আর অ্যাসিটিক অ্যাসিড থেকে যদি অ্যাসিটোন বানাতে হয়, প্রথমে বল না ক্যালসিয়াম সল্ট বানিয়ে নিয়ে হিট আপ করে দিলেই হবে। এটা মেসিটিলিন বানানোর রিয়াকশন। তাহলে ই এর রিয়েজেন্ট কি? H2SO4। আগের দিনও এটা MCQতে ছিল। আচ্ছা এফেরটা হচ্ছে পার্কিন রিয়াকশন। হ্যাঁ, পার্কিন রিয়াকশন কোথায় পাবি? অ্যালডল কনডেনসেশন যেখানে শিখিয়েছে তোর বইয়ে। হ্যাঁ, তোর বইয়ে যেখানে অ্যালডল কনডেনসেশন দেওয়া রয়েছে তারপরে পার্কিন রিয়াকশন দেওয়া আছে, আর ক্যাননিজারো দেওয়ার পরে টিশেঙ্কো দেওয়া আছে। আগের দিন টিশেঙ্কোটা বলছিলাম। সো অ্যালডল আর ক্যাননিজারো এই দুটোকে কিন্তু খুব ভালো করে পড়বি। অ্যালডল আর ক্যাননিজারোকে ভালো করে পড়তে হবে। আজকে আমরা এখানে আজকের এই পেপারটাতে বল না পার্কিন পেলাম, আর আগের দিন আমরা টিশেঙ্কো পেয়েছিলাম। বেশ, এখানে আমাদের অ্যানহাইড্রাইড ইউজ করতে হবে, একটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইউজ করলাম, আর সেটাকে কিসে দিতে হবে? অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম সল্ট ইউজ করবো, বা পটাশিয়াম সল্ট ইউজ করা যেতে পারে। পার্কিন করে দিলেই এই প্রোডাক্টটা হয়ে যাবে এফের। তাহলে এইটা বাকিদের থেকে একটু মানে আগেরটা থেকে শেষের দেখ, লাস্টের দিকে সেটা যেই চেঞ্জগুলো করতে দেবে সেখানে তো একটু কম্পারেটিভলি টাফ রিয়াকশনই দেবে, তাই না? আগেরগুলোর মতো ইজি দেবে না, একটু মাথা খাটাতে হবে। সো এই ছিল আমাদের দক্ষিণ দিনাজপুর করলাম প্রবাবলি, তাই না? দক্ষিণ দিনাজপুরই তো করলাম মনে হয়, দেখি 1 নম্বর পেজে। হ্যাঁ, তাহলে আজকে আমরা দক্ষিণ দিনাজপুরটা করলাম। আশা করি আরেকবার রিপিট করছি যে কলিগেরি প্রপার্টিজের নিউমেরিক্যাল ভালো করে করবি। ZM/NAQ মানে রো ইকুয়াল টু ZM/NAQ, সলিড স্টেটে ওই নিউমেরিক্যালটা ভালো করে করবি। আর আমাদের কাইনেটিক্সের যে রেট ল, ইন্টিগ্রেটেড রেট ল দিয়ে যে নিউমেরিক্যাল, বা আরেনিয়াসের যে ফর্মুলাটা অ্যাক্টিভেশন এনার্জি, সেই নিউমেরিক্যালগুলো ভালো করে করবি। এখান থেকে অবশ্যই তুই নিউমেরিক্যাল পাবি। 2 পেজ করেই যেটা বোঝা যাচ্ছে। এবার থিওরিটিক্যাল কোশ্চেন তো করাচ্ছি না, মোস্টলি নিউমেরিক্যালি করাচ্ছি। থিওরিটিক্যালের ক্ষেত্রেও সেম জিনিস খাটবে। 10টা পেজ তুই দেখ, 10টা পেজ দেখলেই তুই বুঝতে পারবি যে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। ইভেন এটাও তুই বুঝে যাবি যে কোন কোশ্চেনটা আসতে পারে। সো 10টা 15টা যতগুলো টেস্ট পেপারে পেজ রয়েছে, সে পেজগুলোকে একটু ভালো করে পড়, তাহলেই পরীক্ষাতে কোশ্চেন কমন পেয়ে যাবি, ঠিক আছে? বেশ, তাহলে আজকে এতটাই বলার, বাকি নেক্সট ক্লাসে।